হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা দ্বিতীয় পত্রের লাস্ট যে চ্যাপ্টার বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা, এই চ্যাপ্টারটা দেখব। আর ইতিমধ্যে হচ্ছে দ্বিতীয় পত্রের মোটামুটি 8টা চ্যাপ্টার শেষ করে ফেলেছি। ওদিকে যোগাশ্রয় প্রোগ্রামটা বাকি আছে, এখনো দেওয়া হয় নাই। এখন দেখা যাক কবে দেওয়া যায়। আবার ওই যোগাশ্রয় প্রোগ্রামে কিন্তু সব ম্যাথ একই রকম, 3-4টা ম্যাথ করলে সবগুলাই পারা যায়। ওই জন্য আসলে দেওয়ার ইচ্ছা করতেছে না, একই রকম ম্যাথ বারবার বারবার করা লাগবে আর কি। তো যাই হোক, আমরা এটা শুরু করি, দেখি কি বলেছে এখানে। যে প্রথম আছে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, যদিও বইতে হচ্ছে উপাত্তের বিস্তার দিয়ে শুরু করা আছে। তাই প্রথমে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা সংজ্ঞাটা লিখে রাখছি এখানে, যে কেন্দ্রীয় মানের দিকে উপাত্ত সমূহের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কি বলা হয়? কেন্দ্রীয় প্রবণতা। এখানে উপাত্ত সমূহ বলতে আমাদের একটা শ্রেণীকৃত কিংবা অশ্রেণীকৃত উপাত্ত দেওয়া থাকতে পারে, একটা নির্দিষ্ট ডাটা সেট, এবং সেই ডাটা সেটের নির্দিষ্ট একটা মান থাকবে। সেই নির্দিষ্ট মানের দিকে সমস্ত উপাত্ত পুঞ্জীভূত হওয়ার চেষ্টা করবে বা কাছাকাছি আসার চেষ্টা করবে। এই যে প্রবণতা, এই উপাত্তগুলো যে কাছাকাছি আসার চেষ্টা করতেছে আসার, এই প্রবণতাকেই বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তো আমাদের মূলত কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে তিনটা। মূলত কয়টা? তিনটা। একটা হচ্ছে গড়, গাণিতিক গড়ও বলা হয় যেটাকে, গড়। 2 নাম্বারটা হচ্ছে মধ্যক, এবং 3 নাম্বারটা হচ্ছে কি? প্রচুরক। এই গড় নির্ণয় করা, তারপর হচ্ছে মধ্যক, তারপর হচ্ছে প্রচুরক নির্ণয় করা, এটা হচ্ছে ক্লাস 9-10-এ যে 17 নাম্বার অধ্যায়, সাধারণ গণিতে 17 নাম্বার অধ্যায় সম্ভবত, ওখানে হচ্ছে পরিসংখ্যান চ্যাপ্টার আলোচনা করা ছিল। তো এই চ্যাপ্টারে নতুন করে এগুলো আলোচনা করা নাই। তবে এই গড়, মধ্যক, প্রচুরক আবারও হালকা পাতলা লাগতে পারে আর কি, তবে একদম বের করতে হবে এরকম না। তো আমি একটা উদাহরণ দিই, তাহলে এই জিনিসগুলো বুঝতে আরো সুবিধা হবে। যেমন একটা ডাটা সেট চিন্তা করতে পারি আমরা, কিংবা একটা অনেকগুলো উপাত্ত নিতে পারি। এখানে আমি হচ্ছে অশ্রেণীকৃত নিচ্ছি। আর অশ্রেণীকৃত উপাত্ত এবং শ্রেণীকৃত উপাত্ত কি, এটা আশা করি সবার জানা উচিত, 9-10-এ ছিল এর, নতুন করে ব্যাখ্যা করতেছি না আর। তো ধরলাম একটা অশ্রেণীকৃত ডাটা সেট এরকম হইতে পারে যে 2, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে কত 7, তারপর হচ্ছে কত 8, তারপর আবারও 8 দিলাম, আবারও 8 দিলাম, তারপর 9 দিলাম, 9 দিলাম, 10 দিলাম, 11 দিলাম। ভালো করে খেয়াল করি তো, এখানে এই যে 8 কয়টা আছে? 3টা আছে না? এখানে 8 কয়টা আছে টোটাল? 3টা আছে। তাহলে এই 8কে কি বলা হবে? প্রচুরক না? তাহলে এখানে প্রচুরক কোনটা? 8 হবে। ঠিক একইভাবে এখানে একটা গাণিতিক গড় পাওয়া যাবে, কিংবা একটা মধ্যক পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে, তাই না? এই যে প্রচুরক যে 8 আছে, ভালো করে খেয়াল করি তো, এই যে 8 এর কাছাকাছি কি 2, 5, 7 না? আবার এই 8 এরই কাছাকাছি কি 9, 10, 11 না? কাছাকাছি না? ঠিক একইভাবে যদি আমরা গড় বের করি, তাহলে দেখা যাবে কি 7, 8, 9 এরকম কাছাকাছি নটা মান থাকবে। তো এই মাঝখানে কোনো একটা মানের কাছাকাছি, মাঝখানে কোনো একটা মানের কাছাকাছি সবগুলা মান আছে না? অবস্থিত না? যেমন 2 থেকে 8 এর যে দূরত্ব, 11 থেকে 8 এর দূরত্ব প্রায় সিমিলার বলা যায় না? তার মানে এই 2, 5, 7 এই 8 এর দিকে কি অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছে না? আবার 11 কি 8 এর দিকে যাওয়ার চেষ্টা করতেছে, বা সবার ইচ্ছা কি যে মাঝখানে সবগুলো কই যাবো আমরা, মাঝখানে কেন্দ্রীভূত হওয়ার চেষ্টা করবো আর কি। একটা সম্মিলিত জোট হয়ে যাবে এরকম। ঠিক এরকমই গড়, মধ্যক, প্রচুরক তিনটায় যখন আমরা বের করব, তখন তিনটা মানের দিকে সমস্ত উপাত্তগুলো কি হবে? ডাটা সেট গুলা কেন্দ্রীভূত হওয়ার চেষ্টা করবে। এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, মাঝখানে আসার যে একটা প্রবণতা। আর পরীক্ষায় যদি আসে যে কেন্দ্রীয় প্রবণতা কয়টা, এমসিকিউতে অবশ্যই কয়টা আঁকাবো? 3টা উত্তর, ঠিক আছে? মূলত বা সাধারণত আসলে তিনটাই। কেন্দ্রীয় প্রবণতা কয়টা? 3টাই। এরপরে চলে যাই আমরা আমাদের চ্যাপ্টারে যে জিনিসটা আলোচনা করা আছে সম্পূর্ণ চ্যাপ্টারে, বিস্তার। বিস্তার জিনিসটা কি? তো বিস্তার হচ্ছে কোনো পরিসংখ্যানিক তথ্য সেট, যার উপরে কি করা হবে? অবজারভেশন করা হবে নাকি? একটা নির্দিষ্ট ডাটা সেট বা তথ্য সেটের যে মান সমূহ, তথ্য সেটের যে মান সমূহ, বিভিন্ন রকম উপাত্ত থাকবে না? সেই উপাত্তগুলা কেন্দ্রীয় মান, একটু আগে দেখে আসলাম যে কেন্দ্রীয় প্রবণতা কি কি ছিল? গড়, প্রচুরক এবং মধ্যক। ওই গড়, প্রচুরক এবং মধ্যক বা কেন্দ্রীয় মানের চারপাশে কতটা ছড়ানো অবস্থায় আছে, তার পরিমাপটাকে কি বলা হচ্ছে? বিস্তার। এটাকে আসলে বিস্তার বলা হচ্ছে। এই বিস্তারকে আমরা পরিমাপ করব, সেটাকে বলা হচ্ছে বিস্তার পরিমাপ। এটাকে তো জাস্ট কতটুকু ছড়িয়ে আছে এটাকে বলা হচ্ছে বিস্তার। ওইটাকে পরিমাপ করাটাকে কি বলা হবে? বিস্তার পরিমাপ, এইটুকুই আর কি। তো বইতে একটা উদাহরণ দেওয়া আছে, আমি এই উদাহরণটা দিচ্ছি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। বইতে হচ্ছে পরের পাতাতেই একটা উদাহরণ দেওয়া আছে সুন্দর করে, আমি এটা তুলে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে। একটা ডাটা সেট দেওয়া আছে, ধরলাম এরকম কত, এটা 24, তারপর হচ্ছে 23। এটা কিন্তু অশ্রেণীকৃত উপাত্ত, ঠিক আছে? অশ্রেণীকৃত উপাত্ত 24, তারপর হচ্ছে 25, তারপর আবারও 25। আচ্ছা, আমি এক কাজ করি, এটা না দিয়ে একদম সাজায় লিখি, তাহলে সবার বুঝতে আরো সুবিধা হবে আর কি। এটা আমি এভাবে না দিই, এটা 23 দেই, এটা 24 দেই, আর 25 আরো একটা দিই। ধরলাম এখানে একটা 27, তারপর হচ্ছে 28 দেই, এরকম থাকে এটা। আর বি একটা সেট দিলাম, মনে করো যে 2 আছে, 7 আছে, 25 আছে, তারপরে আবার 25 আছে, তারপরে হচ্ছে 2, 7, 25, তারপরে হচ্ছে 30 আছে মনে করলাম, তারপর 40 আছে, এরকম, ঠিক আছে?
তো এই হচ্ছে দুইটা নির্দিষ্ট ডাটা সেট 41 দিই, সমস্যা কি? এই যে নির্দিষ্ট দুইটা ডাটা সেট যে লিখলাম, এই দুটা ডাটা সেটেরই কিন্তু পৃথক পৃথক ভাবে গড় আছে, প্রচুরক আছে, মধ্যক আছে, তিনটাই কি নির্ণয় করা যাবে কিনা? অবশ্যই যাবে। এখানে এ সেটের এই যে খেয়াল করি 25 তিনটা আছে না, তার মানে এই 25টা কি প্রচুরক না এ সেটের ক্ষেত্রে? আবার বি এর ক্ষেত্রে এখানে কিন্তু প্রচুরক 25ই, তাই না? তো আমাদের দুটা ডাটা সেটের কিন্তু প্রচুরক, গড়, মধ্যক, প্রচুরক, গড়, এটাতে কিন্তু মধ্যক 25, আবার এটাতেও মনে হয় মধ্যক, হ্যাঁ 25, এটাতেও 25। অর প্রচুরক এর প্রচুরক একই রকম, মধ্যক একই রকম। এখন গড়টা ঠিক একই আসবে কিনা নির্ণয় করে দেখি নাই, এটা করতে দেখতে পারার দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য লিখছি আমি আর কি। তার মানে এ সেট এবং বি সেটের প্রচুরক এবং মধ্যক, প্রচুরক এবং মধ্যক কি একই রকম না? কিন্তু কথা হচ্ছে আমার এই যে 25 ধরলাম একটা প্রচুরক, প্রথম যে উপাদানটা 23 আছে না, এই 23-এর থেকে 25-এর পার্থক্য এবং 28 থেকে 25-এর পার্থক্য খুবই কম না? কিন্তু বি সেটের ক্ষেত্রে 25 থেকে 2-এর যে পার্থক্য বা দূরত্ব, 25 থেকে লাস্ট যে ডাটা মেম্বার যেটা আছে তার দূরত্ব অনেক বেশি না, এটা অনেক দূরে দূরে অবস্থান করতেছে না। তার মানে আমার এ এর যে গঠন কাঠামো, বি এর যে গঠন কাঠামো সম্পূর্ণ রকম ভিন্ন। এ এর ক্ষেত্রে যে বিস্তৃতি বা এই যে আমার যে কেন্দ্রীয় মান, কেন্দ্রীয় মানের থেকে ডাটাগুলোর যে বিস্তার, যেমন 27 খুব কাছাকাছি আছে, 28 তার একটু দূরে হয়তো থাকতে পারে, 25-এর কাছাকাছি খুবই আছে 24, তার কাছাকাছি আছে 23। তার মানে আমাদের এ সেটের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় মানে খুব কাছাকাছি মানগুলো আছে সমস্ত ডাটা মেম্বার, কিন্তু বি সেটের ক্ষেত্রে এরকমটা নাই। তার মানে আমাদের কেন্দ্রীয় মানগুলো একই রকম হইতে পারে, কিন্তু বিস্তারটা একই রকম হইতেও নাও পারে। তাহলে এটাই হচ্ছে আমাদের বিস্তার, যে কেন্দ্রীয় মানের আশেপাশে কত দূরত্বে আছে এরা, এটাই কি করা হচ্ছে এখানে নির্ণয় করা হয়। এই হচ্ছে আমাদের মূলত চ্যাপ্টারে আলোচ্য বিষয়, যে একটা ডাটা সেট দেওয়া থাকবে, সেই সেটে আমরা কি নির্ণয় করবো যে কেন্দ্রীয় মান থেকে সমস্ত ডাটা মেম্বার কত দূরত্বে বা কিভাবে সরায় সরায় সেটাই আছে, এটাই হচ্ছে বিস্তার, এবং তাকে পরিমাপ করাকে বলা হচ্ছে কি বিস্তার পরিমাপ। তো আশা করি জিনিসটা বোঝা গেছে একটু হইলেও, যে বিস্তার পরিমাপটা আসলে জিনিসটা কি। এখন চলে যাবো হচ্ছে আমরা পরিসরে। তো পরিসর কি বলা আছে, এটাও অবশ্যই সবার জানা উচিত। পরিসর জিনিসটা কি, যে আমাদের যদি অশ্রেণীকৃত কোনো একটা ডাটা থাকে, আমি প্রথম অশ্রেণীকৃত লিখি, তারপর এটা হচ্ছে অশ্রেণীকৃত। অশ্রেণীকৃতর ক্ষেত্রে আর কি, দুটার ক্ষেত্রে দুটো আলাদা জিনিস, তার পরিসর প্রায় একই জিনিস আর কি। তো যদি আমাদের অশ্রেণীকৃত কোনো একটা ডাটা থাকে বা ডাটা লিস্ট থাকে, সেই লিস্টের মধ্যে বা সেই উপাত্ত সমূহের মধ্যে সর্বোচ্চ একটা মান পাওয়া যাবে এই ক্রমের ঊর্ধ্ব মান অনুসারে কিংবা নিম্ন ক্রম অনুসারে সাজাইলে আর কি। সর্বোচ্চ একটা মান থাকবে এবং সর্বনিম্ন একটা মান থাকবে। এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যে পার্থক্য, সেটাকে বলা হচ্ছে কি পরিসর। পরিসরটাকে খুবই সহজটা তাইলে পরিসর। তা পরিসরকে আচ্ছা আর দিয়ে প্রকাশ করা হয়, পরিসর সমান কোনো একটা নির্দিষ্ট ডাটা সেটের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য। তাহলে কি করবো, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, সর্বনিম্ন কি মান, এই সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে পার্থক্য, যে ডিফারেন্স, সেটাকে বলা হচ্ছে কি পরিসর। এখানে বইতে হচ্ছে এক্স এইচ এবং এক্সএল দিয়ে মানে প্রকাশ করা আছে আর কি, হাই লো দিয়ে প্রকাশ করা আছে, ইচ্ছা মতো একটা করলেই হয়েছে, সমস্যা নাই, নিজের ইচ্ছা মতো। যে এক্স হাই মাইনাস এক্স লো, সবচেয়ে বড় যে সংখ্যা, সবচেয়ে ছোট যে সংখ্যা, সেটা যে পার্থক্য, সেটাকে বলা হচ্ছে কি পরিসর। কিংবা এটাকে এল মাইনাস এসও লেখা যায়, এল হচ্ছে বড়টাকে প্রকাশ করতেছে, আর সর্বনিম্ন মানটা কি, সর্বনিম্নটাকে এস দিয়ে প্রকাশ করা হচ্ছে। এরপরে আসি, আমরা হচ্ছে পরিসরাঙ্ক নামে একটা নতুন জিনিস আছে, এটা অনেকের নাও পড়া থাকতে পারে, আগে আগে সম্ভবত ছিল না, 90 যেমন নাই এটা। তো পরিসরাঙ্ক জিনিসটা হচ্ছে পরিসর ভাগ উপাত্তের সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন মানের যে পার্সেন্টেজ, মানে পরিসরকে আমরা সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন মানের যোগফল দিয়ে ভাগ করে দেব, এবং তার পার্সেন্টেজ শতকরায় প্রকাশ করা হয়, নির্ণয় করলে যা থাকবে সেটাই পরিসরাঙ্ক। খুব সহজ একটা জিনিস। তাহলে পরিসরাঙ্ক হচ্ছে কি, পরিসর ভাগ কোনো একটা ডাটা সেটে কি থাকবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান থাকবে না? তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের কি যোগফল, সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান, সর্বনিম্ন কি মান, এই মান করলে একটা ফ্র্যাকশন আসবে, এটাকে যদি আমরা 100% করে দিই, তাহলে শতকরা যেটা আসবে সেটাকে বলা হচ্ছে কি পরিসরাঙ্ক। তাই এটাকে এইভাবে লেখা যেতে পারে না, যে আমরা যদি সিম্বল দিয়ে লিখি যে এক্স এইচ মাইনাস এক্সএল, এটা আসলে হচ্ছে পরিসর ডিভাইডেড বাই সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন মানের যোগফল, এক্স এইচ প্লাস কত এক্স এল, এটা হচ্ছে এইচ না, ইন্টু কত 100%, এটা গেল আমাদের কি পরিসরাঙ্ক। এটা দেখলাম যে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে। এবার আসি, যদি উপাত্তগুলা
শ্রেণীকৃত অবস্থায় দেওয়া থাকে তখন কি হবে? যেমন বলে না যে 10 থেকে 15তে এতগুলো আছে, আবার 16 থেকে 20 পর্যন্ত এতগুলো আছে, 21 থেকে এত পর্যন্ত এতগুলো আছে গণসংখ্যা। ওটাই হচ্ছে আমাদের শ্রেণীকৃত উপাত্ত। তাহলে এখন আসি হচ্ছে শ্রেণীকৃত শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে পরিসরটা কি থাকবে সেটাকে দেখি। পরিসর ঠিক আগেরটার মতোই পরিসর। তবে আমাদের যে শ্রেণী ব্যাপ্তিগুলো দেওয়া থাকবে, সর্বোচ্চ শ্রেণী ব্যাপ্তি দেখব। আমাদের শ্রেণী যে মানগুলো দেওয়া থাকবে না, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, এই দুটা মানে কি পার্থক্য, এটাই হচ্ছে আমাদের কি পরিসর, যদি কি হয় শ্রেণীকৃত উপাত্ত হয়। তাই আমরা এভাবে লিখতে পারি যে সর্বোচ্চ শ্রেণীর একটা ঊর্ধ্ব সীমা থাকবে, একদম সবচেয়ে বড় মান। সর্বোচ্চ শ্রেণী বলতে যেমন 11 থেকে 15 থাকলো মনে করো, যে তারপরে 16 থেকে 20, 21 থেকে 25 শেষ। তাহলে এখানে সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্ব সীমা হবে কত? 25। এবং সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা হবে কত? 10। ঠিক আছে, 11 আর কি। তাহলে সর্বোচ্চ শ্রেণীর, এটা উদাহরণে অঙ্কগুলো করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্বসীমা মাইনাস মাইনাস কি ক্ষুদ্রতম সর্বোচ্চ নিম্ন দিয়ে, এটা নিম্ন শ্রেণীর নিম্ন সীমা। তাহলে যদি সর্বোচ্চ শ্রেণী ঊর্ধ্বসীমা আগের মতো আমরা এক্স এইচ দিয়ে প্রকাশ করতে পারি, মাইনাস কত এক্স এর, কিংবা এল মাইনাস এস লিখতে পারি, এটা হচ্ছে গেল পরিসর, যদি উপাত্তগুলা শ্রেণীকৃত অবস্থা থাকে। এবার আসি পরিসরাঙ্ক, আগের জিনিসই। পরিসরাঙ্ক কি আগের জিনিস। পরিসরাঙ্ক কি থাকবে? উপরে থাকবে কত? পরিসরটা কত? এক্স এইচ মাইনাস এক্স এল ডিভাইডেড বাই, আর এখানে আমাদের হচ্ছে সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন মান, অর্থাৎ সর্বোচ্চ শ্রেণী ঊর্ধ্বসীমা প্লাস সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা, এক্স এইচ প্লাস কত? এক্স এল। অবশ্যই 100% করতে হবে, যা হিসাব করে যা থাকবে সেটাই আমাদের কি পরিসরাঙ্ক। এরপর চলে যায় একটা উদাহরণে, ম্যাথ আছে সম্ভবত, এই যে একটা উদাহরণ আছে, এটা করে ফেলি। উদাহরণ 1 নাকি, যে আমাদের কাছে নির্দিষ্ট পরিমাণে কিছু ডাটার আছে অনেকগুলা, যে এই সংখ্যাগুলার বা এই ডাটাগুলার কি বের করো? পরিসর এবং পরিসরাঙ্ক নির্ণয় করো। তো এখানে আমাদের হচ্ছে মানের ঊর্ধ্বক্রম কিংবা অধক্রম কোনোভাবে সাজানো নাই, দরকার নাই সাজানোর। পরিসর এবং পরিসরাঙ্ক নির্ণয় করার জন্য দরকার নাই, আমাদের জাস্ট সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে পারলেই হয়েছে। আর এই ডাটাগুলো কি অশ্রেণীকৃত না, অশ্রেণীকৃত অবস্থায় আছে। তাহলে প্রথমে সর্বোচ্চ মান বের করে দেখি কত আসে। সর্বোচ্চ মান এখানে সর্বোচ্চ মান কত? 15। এটাকে হচ্ছে এক্স এইচ দিয়ে প্রকাশ করতে পারি, কত? এটা 15। আর সর্বনিম্ন মান কত? 2 না? তাহলে সর্বনিম্ন মান এক্স এল দিয়ে প্রকাশ করি, এটা কত? 2। ঠিক আছে, তাহলে একে পরিসরটা নির্ণয় করা যাক। তাহলে পরিসর কি দেখে আসলাম যে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, এক্স এইচ মাইনাস এক্স এল, 15 মাইনাস 2 থাকবে কত? 13। তাহলে 13 হচ্ছে আমাদের কি পরিসরের মান বা পরিসর আর কি। আর এবার হচ্ছে পরিসরাঙ্কটা নির্ণয় করা যাক। তাহলে আমরা কি জানি? পরিসরাঙ্ক সমান সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানে পার্থক্য ডিভাইডেড বাই মান দুটার কি যোগফল ইন্টু 100%। তাহলে উপরে হচ্ছে এক্স এইচ মাইনাস এক্স এল ডিভাইডেড বাই এক্স এইচ প্লাস এক্স এল ইন্টু 100%। তাহলে সর্বোচ্চ মান কত এখানে? 15 মাইনাস সর্বনিম্ন মান কত? 2 ডিভাইডেড বাই 15 প্লাস 2 ইন্টু 100%। এটা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। তাহলে এখানে হচ্ছে উপরে কত? 15 মাইনাস 2 ডিভাইডেড বাই 15 প্লাস 2 আর ইন্টু কত? 100% না, 100 গুণ করে দিলেই হবে। এটা পার্সেন্টেজ কত ওখানে? এটা আসছে 76.47%। এই হচ্ছে আমাদের নির্ণয় পরিসরাঙ্কের মান। এরপরে ম্যাথে যাওয়া যাক, দেখি এটাতে কি বলা আছে 2 নাম্বারটায়। নিচের তথ্যাদির গণসংখ্যা নিবেশন সারণী থেকে পরিসর ও পরিসরাঙ্ক নির্ণয় করো। তো গণসংখ্যা নিবেশন সারণী ওই যে ছক করে মানে আঁকায় না যেটা, ওটা আর কি। এখানে আঁকানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট পরিসর এবং পরিসরাঙ্ক নির্ণয় করব, কিচ্ছু বের করার দরকার নাই। তো সবার আগে পরিসরটা নির্ণয় করা যাক। পরিসর নির্ণয় করতে হলে আমাদের এক্স এইচ এবং এক্সেল লাগবে, যেখানে এক্সেলটা হচ্ছে সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা। তাহলে সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা লিখে ফেলি। তাহলে সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা না, সর্বনিম্ন শ্রেণীর কি নিম্ন সীমা, এটাকে হচ্ছে এক্স এল দিয়ে প্রকাশ করতে পারি। এখানে সর্বনিম্ন শ্রেণী বলতে 20 থেকে 24 যে শ্রেণী ব্যক্তি আছে না, এটাকে বোঝানো হচ্ছে। তো ওই যে শ্রেণী ব্যক্তি আছে তার আবার নিম্ন সীমা কত? 20 না? তাহলে এক্স এল এর মানটা কত থাকবে? 20। এবারে আমরা সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্ব সীমা বের করবো। ঊর্ধ্ব কত সীমা, এটাকে এক্স এইচ দিয়ে প্রকাশ করতে পারি। তা সর্বোচ্চ সীমা বলতে
আমাদের 45 থেকে 49 যে শ্রেণীব্যাপ্তি সেটাকে বোঝানো হচ্ছে। তার আবার ঊর্ধ্বসীমা কত? 49 না, লিখলাম কত? 49। তাহলে পরিসরটা কত? পরিসর সমান, পরিসরটা কি? সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যে পার্থক্য, অর্থাৎ xh মাইনাস xl। 49 মাইনাস কত? 20 থাকবে কত এখানে? 29। এটা গেল হচ্ছে পরিসর। এবার পরিসরাঙ্কটা একটু নির্ণয় করা যাক। পরিসরাঙ্ক, পরিসরাঙ্কটা xh মাইনাস xl ডিভাইডেড বাই xh প্লাস xl। সহজ কিন্তু, ইন্টু কত? 100%। তাহলে উপরে কত? 29 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 49 প্লাস 20 ইন্টু 100%। এখানে আছে 100% না, 100%। এটা একটু হিসাব করে দেখা যাক এটা কত আসে। তাহলে উপরে হচ্ছে 29 আর নিচে কত? 49 প্লাস 20 মানে 69 ইন্টু 100%। এটা আছে 42.028 বা 03 লিখতে পারি, 42.03, 42.03%। এই হচ্ছে পরিসরাঙ্কের মান। এরপরে চলে যাই আমরা হচ্ছে পরবর্তী টপিক দেখে কি আছে। চতুর্থক ব্যবধান, চতুর্থক ব্যবধানাঙ্ক নাকি অনেক বড় একটা টপিক। এই ফর্মুলা কিন্তু সবকিছু মনে রাখতে হবে আর কি, মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। তো দেখি এখানে চতুর্থক বলছে না, চতুর্থ, আচ্ছা নাম শুনে কি মনে হচ্ছে যে 4 ভাগ করবে এরকম কিছু একটা না? 4 ভাগ, চতুর্থক 4 ভাগ করে ফেলবে নাকি? তো খেয়াল মনে করি যে আমাদের কাছে বেশ কিছু ডাটা, ডাটা লিস্ট আছে একটা, যেখানে অনেকগুলো ডাটা আছে, উপপাদ্য আছে, বিভিন্ন সংখ্যা থাকতে পারে এখানে। তার মানে এখানে অবশ্যই একটা কি থাকবে? সর্বনিম্ন মান থাকবে। একটা অবশ্যই কি থাকবে? সর্বনিম্ন মান থাকবে। আরেকটা কি থাকবে? সর্বোচ্চ একটা মান থাকবে। এখানে কিন্তু অবশ্যই ডাটাগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম যে কোনো অনুযায়ী সাজাইতে হবে, ঠিক আছে? অবশ্যই কি করতে হবে? সাজাইতে হবে। তো আমরা হচ্ছে সাজানোর পরে সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মানের দিকে ধরলাম, যে ডাটাগুলোকে সাজাইলাম। এখন সাজানোর পরে এই সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান এর মাঝখানে অনেকগুলা ডাটা আছে না? অনেকগুলা। আচ্ছা মাঝখানে এমন একটা ডাটা আছে না, যে ডাটাটা এই মানগুলোকে সম্পূর্ণ অর্ধেক 2 ভাগ করে ফেলবে না? এই পাশে অর্ধেক থাকবে, এই পাশে অর্ধেক থাকবে, যেখানে এটাকে কি বলা হচ্ছে? মধ্যক না? আবার এই প্রথম দিকে যে অর্ধেক অংশ, সেই অর্ধেক অংশকে আবার আরেকটা ডাটা আছে যে করবে কি? আবার অর্ধেক করে ফেলবে। করবে কিনা? অবশ্যই করবে। এবং পরবর্তী যে অর্ধেক ডাটা আছে, সেই ডাটাগুলাকে আবার একটা, এমন একটা ডাটা আছে যে ডাটা বা উপাত্তটা কি করবে? ওটাকেও আবার কি করবে? অর্ধেক করে ফেলবে। তাহলে এটাকে বলা হচ্ছে আমার যে প্রথম অংশের মধ্যক, এটাকে বলা হয় বলতে পারি আমরা দ্বিতীয় অংশের মধ্যক। এটা ভুলে যাই, এটা দরকার নাই আমাদের আর। তাহলে টোটালি আমরা সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান বাদ দিয়ে আরো 3টা মান পাইছি। এই 3টা মানকে আমি Q1, Q2 এবং Q3 দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই যে Q1, Q2 এবং Q3 কিন্তু এই ডাটাগুলাকে সম্পূর্ণ সমান সমান 4টা ভাগে ভাগ করছে। তো এই 3জনকে বলা হচ্ছে আমাদের কি? চতুর্থ, যারা ডাটাগুলাকে কি করে ফেললো? সমান 4 ভাগে ভাগ করে ফেলছে। এখানে Q1, Q2 এবং Q3 কে বলা হচ্ছে চতুর্থ। তাহলে যে 3টা ডাটা বা যে 3টা উপাত্ত, আমাদের যে উপাত্ত সমূহ দেওয়া থাকবে বা যে ডাটা একটা লিস্ট দেওয়া থাকবে, সেটাকে সমান 4 ভাগে ভাগ করে সেই 4জনকে বলা হচ্ছে কি? চতুর্থ। এখানে প্রথম যেটা Q1, এটাকে বলা হচ্ছে প্রথম চতুর্থ, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় চতুর্থ, Q3 কে বলা হচ্ছে 3 নাম্বার চতুর্থ। আর এখানে 2 নাম্বার যে চতুর্থ, সেটাই কিন্তু আমরা এই সম্পূর্ণ যে ডাটা লিস্ট আছে সেটা আমরা মধ্যক বলতে পারি, Q2। এটা কি বলতে পারি? মধ্যক বলতে পারি। এখন আসে চতুর্থক ব্যবধান জিনিসটা আসলে কি। খুবই সহজ একটা জিনিস। চতুর্থক ব্যবধান হচ্ছে 3 নাম্বার চতুর্থক এবং 1 নাম্বার চতুর্থকের যে পার্থক্য, পার্থক্যকে 2 দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটাই হবে আমাদের চতুর্থক ব্যবধান। সহজ একটা জিনিস। তাহলে চতুর্থক ব্যবধান কি থাকবে? যে Q3 মাইনাস, এখানে অবশ্যই কিন্তু Q3 বড়, Q1 ছোট হবে। Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই কত? 2। এটা গেল আমাদের চতুর্থক ব্যবধান। তাহলে এটা চতুর্থক ব্যবধান গেল। তাহলে ব্যবধানাঙ্কটা দেখে ফেলি এখানে, এখানে লিখে ফেলি চতুর্থক, চতুর্থক ব্যবধানাঙ্ক, ব্যবধানাঙ্ক। তাহলে চতুর্থক ব্যবধানাঙ্ক এটা আগের মতোই। উপরে থাকবে হচ্ছে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1, বিয়োগফল ভাগ যোগফল ইন্টু 100%, যা আসবে সেটাই হবে আমাদের চতুর্থক ব্যবধানাঙ্ক। এখন কথা হচ্ছে আমরা যে চতুর্থক ব্যবধান এবং ব্যবধানাঙ্ক নির্ণয় যে করবো, তাহলে আমাদের Q3 এবং Q1 লাগবে না? এখন Q3 এবং Q1 বের করবো কিভাবে? আমার ডাটার মধ্যে কি ওখানে কি বসে পরীক্ষা করবো নাকি যে কোনটা 4 ভাগ করলো না করলো? একটু ঝামেলা না? তো চতুর্থক ব্যবধান অর্থাৎ Q3, Q1, Q2 সবকিছু বের করার একটা কি আছে? অবশ্যই ফর্মুলা আছে।
এখন সেই ফর্মুলাটা দেখি। এখানে এই ফর্মুলাটা অবশ্যই মানে উল্টাপাল্টা লাগিয়ে যাবে আর কি, একটার সাথে আরেকটা। কিছু করার নাই, সব মনে রাখতে হবে, কিছু করার নাই এখানে আর। তাই আমি হচ্ছে বইয়ের মতো করে লিখে দিচ্ছি এখানে সুন্দর করে, তাহলে পড়তে সুবিধা হবে নাকি। তো যদি আমাদের ডাটা যে লিস্ট থাকবে এটা শ্রেণীকৃত হইতে পারে, অশ্রেণীকৃত, দুই রকম হইতে পারে। দুই রকমের জন্য আমাদের চতুর্থকগুলো বের করার দুইটা উপায় আছে। প্রথমে দেখবো হচ্ছে অশ্রেণীকৃত ক্ষেত্রে। প্রথমে কি হয়, যদি উপাত্তগুলা অশ্রেণীকৃত হয় তখন কি হবে? সেই ক্ষেত্রে আমাদের যে চতুর্থক চারটা আছে, বা সরি তিনটা আছে, এখানে মূলত দুইটা বের করতে হবে আর কি, কিউ টু বের করার দরকার নাই। জাস্ট দুইটা বের করবো, সেই দুইটা বের করার পদ্ধতিটা আসলে কি? অর্থাৎ আমরা কিউ ওয়ান, কিউ টু এবং কিউ থ্রি বের করবো, বা আইতম যে চতুর্থক সেটা বের করবো। 1 নাম্বার চতুর্থক, 2 নাম্বার চতুর্থক, 3 নাম্বার চতুর্থক বের করবো। তো খেয়াল করি ধরি যে আমাদের অশ্রেণীকৃত যে উপাত্ত সেখানে টোটাল এন সংখ্যক ডাটা মেম্বার আছে, বা এন সংখ্যক কি আছে, উপাত্ত আছে। এবং যদি এই এন 4 দ্বারা বিভাজ্য হয়, যদি এন কি হয় 4 দ্বারা বিভাজ্য হয়, তখন আমাদের যে কোনো 1 নাম্বার কিংবা 2 নাম্বার কিংবা 3 নাম্বার চতুর্থক বের করা যে ফর্মুলাটা সেটা দেখতে এমন হবে যে ni/4 এততম পদ প্লাস ni/4 প্লাস 1তম পদ। এই সম্পূর্ণ হিসাব করে যা থাকবে সেটাকে আবার কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে কিন্তু অবশ্যই যখন এন আমাদের কি থাকবে 4 দ্বারা বিভাজ্য, যখন এন এন হচ্ছে কি 4 দ্বারা বিভাজ্য, তখন এন 4 দ্বারা কি বিভাজ্য। তো খেয়াল করি এখানে ni/4, ধরো মনে করলাম আমি কি ওয়ান বের করবো, মনে করলাম কি ওয়ান কি বের করবো এখন। তো যদি কি ওয়ান বের করতে হয় কোনো একটা নির্দিষ্ট ডাটা সেটের মধ্যে থেকে, প্রথমে যদি এন হয় যে কোনো কিছু হইতে পারে, ধরলাম 10, 10 ইন্টু এখানে আই বলতে কত 1, যেহেতু আমরা প্রথম চতুর্থক বের করবো, এখানে থাকবে কত 1 ডিভাইডেড বাই 4, বা 10/4, বা আর এখানে মূলত এন 4 দ্বারা বিভাজ্য না, তাহলে 10 থাকবে না, এখানে 12 থাকবে আর কি। তাহলে 3 4 12 আর কি, বা 3 নাম্বার পদ থাকতেছে না, তৃতীয় পদ। আমাদের যে ডাটা সেট থাকবে সেখান থেকে 3 নাম্বার যে পদটা আছে সেটাকে পিক করবো, বা ওখান থেকে নিবো আর কি। আর ni/4 এটা থাকবে কোনটা, 4 নাম্বার পদ না, তাহলে এখানে চতুর্থ পদ। এই দুইটা পদ নিয়ে এসে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, যা থাকবে সেটাকে হবে আমাদের কি প্রথম চতুর্থক। ঠিক একইভাবে আমরা 2 নাম্বার চতুর্থকটাও পাই যাব। এটা ম্যাথ করার সময় আরো ক্লিয়ার হবে, সমস্যা নাই। জাস্ট সূত্রগুলো একটু দেখে নাও আর কি, সিনট্যাক্স গুলো কিরকম, কেমনে কি অ্যাপ্লাই করা লাগবে এই আর কি। এবার যদি এন 4 দ্বারা বিভাজ্য না হয়, n+1 4 দ্বারা বিভাজ্য হয়, তখন কি হবে? n+1 যদি কি হয় 4 দ্বারা বিভাজ্য হয়, তখন তাহলে n+1 ইন্টু আই বাই কত 4, যেখানে আমাদের এই n+1 যে আছে এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে এততম পদ, আর কিছু করার দরকার নাই। n+1 ইন্টু আই বাই 4 যা আসবে সেটাই হবে আমাদের প্রথম চতুর্থকের মান, যদি এখানে n+1 4 দ্বারা কি হয় বিভাজ্য হয় তখন, 4 দ্বারা কি হয় বিভাজ্য হয় তখন। এখন আসি, যদি এন যে সবসময় 4 দ্বারা বিভাজ্য হবে এরকম তো কোনো গ্যারান্টি নেই, তাই না? এখন যদি না হয় তখন আবার কি হবে, অবশ্যই এটা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রেই। এখন দেখবো হচ্ছে এন জোড় এবং এন জোড় কিন্তু 4 দ্বারা বিভাজ্য না, 4 দ্বারা বিভাজ্য নয়, তখন কি হবে দেখি। জাস্ট কিউ ওয়ান এবং কিউ থ্রি বের করবো আর কি। তাহলে কিউ ওয়ান, তখন কিউ ওয়ান থাকবে n+2/4 তম পদ, এবং কিউ থ্রি থাকবে হচ্ছে 3n+2/4। আর যদি কিউ টু হয় তাহলে 2n+2/4 থাকবে আর কি, বা n+1/4, সরি n+1/2, এততম কত পদ। খুবই সহজ কাজ না? যদি এন এর মানটা জোড় হয়, অর্থাৎ ডাটা সংখ্যার যদি জোড় হয় এবং 4 দ্বারা বিভাজ্য না হয়, সেই ক্ষেত্রে কিউ ওয়ান বা প্রথম চতুর্থক থাকবে হচ্ছে n+2/4 তম পদ যা থাকবে তাই। কিউ থ্রি হবে 3n+2/4 তম পদ, ঠিক আছে। এবার আসে, যদি আমাদের এন এন এর মানটা যদি বিজোড় হয়, যদি এন কি হয় বিজোড় হয়, এন যদি কি হয় বিজোড় হয়, এবং n+1 4 দ্বারা বিভাজ্য না হয়, n+1 4 দ্বারা বিভাজ্য না, 4 দ্বারা বিভাজ্য কি নয়, তখন এই কিউ ওয়ান এর মানটা একটু মনে রাখা বেশি ঝামেলার মনে হতে পারে, উল্টাপাল্টা রাখতে পারে, কিছু করার নাই। এটা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে করতে আয়ত্তে চলে আসবে, সমস্যা নাই। হাফ ইন্টু n-1/4 n-1/4 তম পদ প্লাস n+3/4 তম পদ। তাহলে আমাদের যে ডাটা লিস্ট যেটা থাকবে সেখান থেকে n-1/4 তম যে পদটা থাকবে এবং n+3/4 তম যে পদটা, সেই পদটা
দুইটা পদ নিব আমরা, সেই দুইটা পদ যোগ করে দেব, যোগ করে দুইটা ভাগ করে দেব, যা পাবো সেটাই হবে আমাদের প্রথম চতুর্থকের মান। আর এবার আসি, যদি আচ্ছা এটা গেলই না, এটা Q1 লিখলাম, এখন Q2 একটু দেখি। Q2 এটা সহজ, এরকমই অনেকটাই, যে Q2 থাকবে হচ্ছে হাফ ইন্টু 3n প্লাস 1/4 তম পদ, তম পদ প্লাস 3n প্লাস 5/4 তম পদ। তাহলে এখানে যা হিসাব করে আসবে 3n প্লাস 1 তম পদটা নিব এবং 3n প্লাস 5/4 তম পদটা নিব, এই দুটা পদ যোগ করে দুইতে ভাগ করে দেবো, যা থাকবে সেটা হবে আমাদের, এটা 2 নাম্বার না, সরি এটা হচ্ছে 3 নাম্বার চতুর্থকের মান। এখন আসি, এটা দেখলাম আসে কিসের জন্য, অশ্রেণীকৃত উপাত্তের জন্য। এবার চলে যায়, যদি কি হয় শ্রেণীকৃত উপাত্ত হয় তখন কি হবে। যদি কি হয় শ্রেণীকৃত উপাত্ত হয়, তখন শ্রেণীকৃত উপাত্ত হয় তখন কেমন হবে একটু দেখুন। তাহলে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে যে চতুর্থক চতুর্থক ধরলাম Qi, এখানে 1 নাম্বার হতে পারে, 2 নাম্বার হতে পারে, 3 নাম্বার, প্রথম চতুর্থক 3 নাম্বার এবং 2 নাম্বারটা আর কি। এটা হবে হচ্ছে Li প্লাস, যদি শ্রেণীকৃত হয় সেই ক্ষেত্রে কিন্তু Li প্লাস Ni/4 মাইনাস Fc/Fm ইন্টু কত সি। এখানে সবগুলোরই পরিচয় আছে অবশ্যই, যেখানে আই হচ্ছে আমাদের চতুর্থক বা চতুর্থকের ক্রম বলতে পারি, চতুর্থকের ক্রম। এখানে এল আইটা হচ্ছে যে শ্রেণীতে আমাদের কি আগে যখন 9-10-এ পড়তাম, যে গড় পড়তাম, তারপর হচ্ছে প্রচুরক পড়তাম, প্রচুরকে ওখানে কি বলতেছে, প্রচুরক একটা নির্দিষ্ট শ্রেণীতে থাকে না, সেই শ্রেণীর একটা নিম্ন সীমা থাকে না, এখানে ওই রকম যে শ্রেণীর মধ্যে বা ধরলাম 10 থেকে 15 মধ্যে আমাদের চতুর্থকটা আছে বা 1 নাম্বার চতুর্থকটা আছে, তাহলে ওই চতুর্থকের নিম্ন সীমা কত, 10 না? তাহলে এখানে এলাইটা হবে চতুর্থক শ্রেণীর, যে শ্রেণীতে কি থাকবে চতুর্থক থাকবে তার নিম্ন সীমা, তাহলে চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা, ঠিক আছে, নিম্ন সীমা। আর এখানে এফসিটা হচ্ছে যে শ্রেণীতে চতুর্থক থাকবে তার আগের পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে চতুর্থক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, চতুর্থ শ্রেণী পূর্ববর্তী বা পূর্ব শ্রেণী বলতে পারি, বা পূর্ববর্তী আর কি লিখলেই হবে। এখানে কিন্তু একটা সামান্য কাহিনী আছে আর কি, এখানে এফসিটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা আর এফএমটা হচ্ছে শুধু গণসংখ্যা, এটা কিন্তু উল্টাপাল্টা লিখতে পারে আর কি, এটা যেন উল্টাপাল্টা না হয়, ঠিক আছে। চতুর্থ শ্রেণী পূর্ববর্তী কি ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে। তারপর আসি হচ্ছে এফএম। এফএম এফএম হচ্ছে চতুর্থক শ্রেণী যেখানে থাকবে বা চতুর্থক যে শ্রেণীর মধ্যে থাকবে তার গণসংখ্যা। এফএমটা হচ্ছে চতুর্থক শ্রেণীর কি গণসংখ্যা। আর সি হচ্ছে, এটা সবারই পরিচিত জিনিস, যে যেখানে চতুর্থকটা থাকবে তার শ্রেণী ব্যবধান। তাহলে চতুর্থক শ্রেণীর শ্রেণী ব্যবধান নাকি চতুর্থক শ্রেণী ব্যবধান, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের, যদি শ্রেণীকৃত উপাত্ত দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের 4টা বা 3টা যে চতুর্থক আছে, মূলত Q1 এবং Q3 বের করব, প্রথম এবং 3 নাম্বারটা, এই দুটা বের করা সম্পূর্ণ কি প্রসেস। এবার চলে যাই, বইতে আর কিছু কি আছে, আর কিছু নাই। চতুর্থক ব্যবধানাঙ্ক দেখে আসলাম একটু আগে, এরপর চলে যাবো হচ্ছে আমরা ম্যাথ করি, এখন দেখি ম্যাথে চলে যাই। তো চলে আসি, উদাহরণ কত, এটা 3 নাম্বার না, দেখি কি বলা আছে। অনেকগুলো উপাত্ত দেওয়া আছে, এটা কিন্তু সবাই অশ্রেণীকৃত উপাত্ত আর কি। এই উপাত্তগুলো বা সংখ্যাগুলোর মধ্য থেকে চতুর্থক 3টা বের করো, 3টাই বের করতে হবে, এবং অতঃপর চতুর্থক ব্যবধান এবং চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করো। খুবই সহজ কাজ। তবে সবার আগে অবশ্যই এই যে মানগুলো আছে সবগুলো ডাটাকে আমাদের সুন্দরভাবে ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট অনুযায়ী সাজাইতে হবে, ঠিক আছে। কারণ আমাদের যে ওই আইতম বলে না যে এততম পথ, এটা কিন্তু অবশ্যই ছোট থেকে বড় অনুসারে সাজানোর পরে তারপরে, সুতরাং আমাদের বড় থেকে ছোট অনুসারে বা মানের ঊর্ধ্বক্রম অনুসারে মানগুলো সাজাইতে হবে। তাহলে সাজাই ফেলি, দেখি সবচেয়ে ছোট কি আছে, এখানে অন্য কালি লিখি, না হলে সাদা কালির উপর সাদা কালি হয়ে যাবে আর কি, বোঝা যাবে না। সবচেয়ে ছোট মনে হয় 12, না আর কেউ আছে, এখানে কি সাজানোই আছে নাকি, না সাজানো নাই, এই যে 12 একটা আছে, পরে যদি উল্টাপাল্টা হয় তখন ঠিক করে নিবনি। সবার আগে আছে হচ্ছে 12, তারপরে আছে হচ্ছে 15 আছে, এরপরে 15 15 গেল, তারপর হচ্ছে 20, 30, 27,
20-এর কম 17 পাইছি একটা, আর কেউ নাই। 17 আছে, তারপর আছে 18 আছে। 17 এবং কত 18, 17, 18, তারপর হচ্ছে 20 আছে, 19 কি আছে নাকি? 19, 19, 19 নাই। তবে এখানে কিন্তু 20 দুইটা আছে, এই একটা, এই একটা, এই একটা 20 দিলাম, আরেকটা 20 দিলাম। তারপরে কি আছে? 22, 21 আছে। এই যে 21 আছে, তারপরে 22 আছে, তাহলে 21 দিলাম, 22 দিলাম। তারপর আর কেউ আছে নাকি? 21, 22 হয়ে গেছে। তারপর হচ্ছে 25, 25, তারপরে 25, তারপর হচ্ছে এই যে 27, তারপর হচ্ছে কত 29, 30, 32, 29, যা 28 বাদ গেল কেন? এই যে 28 আছে, তারপরে 27-এর পরে 28, তারপর আছে 29, 29 দিয়ে লিখে ফেললাম। তারপরে 30, তারপরে কত 32, 30, 32। এই যে লাস্টে লিখতে গিয়ে এই যে 25 একটা ছাড়া পড়ে গেছে, এই 25টা এখানে ডুপ্লিকেট থাকবে না। তাহলে এই সামনের অংশটা আমি সামনে সরাই দিই, মাঝখানে খালি জায়গাতে 25 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন হয়ে গেছে না? সবগুলো আমি লিখে ফেললাম। টোটাল কয়টা আছে দেখি তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা। তাহলে এখানে টোটাল আমাদের উপাত্ত সংখ্যা n এর মান কত? 15। এখানে n ইকুয়াল কত? 15। ভালো করে খেয়াল করি, n প্লাস ওয়ান কত? 16 না? n প্লাস ওয়ান কিন্তু 4 দ্বারা বিভাজ্য, n প্লাস ওয়ান হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তাহলে যখন অশ্রেণীকৃত উপাত্ত হয় এবং n প্লাস ওয়ান 4 দ্বারা বিভাজ্য হয়, তখন আমাদের চতুর্থক বলে বের করার ফর্মুলা কি ছিল? n প্লাস ওয়ান i বাই 4 না? তখন লিখে দিয়েছিলাম, মনে আছে কিনা? এই যে n প্লাস ওয়ান ইন্টু i বাই কত? 4, এততম পদ। এটাই হবে আমাদের কি? চতুর্থক। তাহলে আমরা যখন প্রথম চতুর্থক বের করব, যখন আমরা প্রথম চতুর্থক বের করবো, এটাকে কি 1 দিয়ে প্রকাশ করতে পারি? তাহলে n প্লাস ওয়ান ইন্টু i বাই 4, n প্লাস ওয়ান ইন্টু i বাই 4, n প্লাস ওয়ান ইন্টু i বাই 4, এততম পদ যা আসবে সেটাই আমাদের উত্তর। তাহলে n বলতে কত? 15, 15, 15 প্লাস ওয়ান, নিচে কত? 4, ইন্টু i এর মান কত? 1, যেহেতু 1 নাম্বার চতুর্থক বের করতেছি, এততম পদ। তাহলে এখানে 15 রেখে কত হয়? 16, 16 ভাগ 4 মানে 4 না? তাহলে 4তম পদ। তো এখন এই যে আমরা সাজাইলাম সুন্দর করে ছোট থেকে বড় মানে বড় পর্যন্ত। এখানে দেখবো 4 নাম্বার পদ কে আছে। তাহলে 12 হচ্ছে 1 নাম্বার পদ, 15 হচ্ছে 2 নাম্বার পদ, 17 3 নাম্বার পদ, 18 হচ্ছে 4 নাম্বার পদ। 18ই হচ্ছে আমাদের কি? প্রথম চতুর্থকের মান। তাহলে প্রথম চতুর্থক পাই গেলাম কত? 18। এখন দেখবো হচ্ছে 2 নাম্বার চতুর্থক কোনটা। তাহলে দ্বিতীয় চতুর্থক, এটা আমার কি 1 না? কি 1 পাইছি। তাহলে 2 নাম্বার চতুর্থক কত? n প্লাস ওয়ান ইন্টু 2/4 না? তার মানে 15 প্লাস ওয়ান, 15 প্লাস ওয়ান ইন্টু i এর মান কিন্তু এখন 2 হয়ে গেছে, নিচে কত? 4। তাহলে এখানে 16, 16 ভাগ 2 মানে কি থাকবে? 8 থাকবে না? তাহলে 8তম পদ। এখন খুঁজে বের করি 8তম পদ কে আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 22। তাই 22 হচ্ছে আমাদের কি? 2 নাম্বার চতুর্থক। ম্যাথ কিন্তু খুবই সহজ, তাই না? এটা খুব সহজ ম্যাথ। এরপর আসি হচ্ছে 3 নাম্বার চতুর্থক বা তৃতীয় চতুর্থকের মান। তৃতীয় চতুর্থক দেখি কি থাকবে। তাহলে এবার n প্লাস ওয়ান ইন্টু i বাই 4, i এর মান হচ্ছে 3, এটা হচ্ছে Q3, এটা হচ্ছে Q2। তাহলে Q3 সমান n বলতে কত? 15, 15 প্লাস ওয়ান ইন্টু i বলতে 3, নিচে কত? 4, এততম পদ। তাহলে এখানে আছে 16, 4, 3, 4, 12, 12তম পদ, 12তম পদ। খুঁজে বের করি 12তম পদ কোনটা। এটা গেল 8 নাম্বার পদ। তাহলে 9, 10, 11, 12, 28 না? তাহলে এখান থেকে 28ই হচ্ছে আমার তৃতীয় চতুর্থক। তাহলে 4টা চতুর্থক বের করে ফেললাম। এখন আমাদের চতুর্থক ব্যবধান লাগবে। আমি হচ্ছে এই জিনিসগুলো একটু ছোট করে নেই, নাহলে এখানে দেখা যাবে না লিখে নিচে। এটা এইভাবে থাক। তাহলে 4টা চতুর্থক বের করে ফেললাম না? এবার চতুর্থক ব্যবধানটা নির্ণয় করি। এখানে করি চতুর্থক ব্যবধান। তাহলে চতুর্থক ব্যবধান কি ছিল? Q3 মাইনাস Q1 বাই 2 না? Q3 মাইনাস Q1 বাই কত? 2। এখানে Q3 কত বের করছি? 28 মাইনাস Q1 কত? 18, নিচে কত? 2, 10, 10 বাই 2, 5 থাকবে। এটা গেল আমাদের চতুর্থক ব্যবধান। এবারে চতুর্থক ব্যবধানাঙ্কটা নির্ণয় করি। তাহলে চতুর্থক ব্যবধানাঙ্ক উপরে কত থাকবে? Q3 মাইনাস Q1, নিচে কত? Q3 প্লাস Q1 ইন্টু 100%। অবশ্যই পার্সেন্টেজে শতকরা হিসাব করতে হবে। তাহলে Q3 মাইনাস Q1 মানে কত? 5, নিচে Q3 প্লাস Q1, তার মানে হচ্ছে 28 প্লাস 18 ইন্টু 100%। এটা একটু হিসাব করে দেখি কত আসে।
তাহলে উপরে হচ্ছে কত 5, আর নিচে কত Q3 প্লাস Q1 মানে 28 প্লাস 18 আর কি, ইন্টু 100%, ইন্টু 100%, 100 দিয়ে গুণ করে দিয়ে পার্সেন্টেজ পরে লিখলেই হবে আর কি। অর্থাৎ Q3 মাইনাস Q1 কি 5, Q3 মাইনাস Q1 তো 10 এখানে, আমি আবার পুরো চতুর্থ ব্যবধানে বসাই দিচ্ছি, সরি সরি, এখানে হচ্ছে 28 মাইনাস 18 আর কি, এভাবে থাক, সবচেয়ে ভালো হয় এটা আর কি। তাহলে এখানে 5 না বরং 10 থাকবে, 21.739, 21.74 দিতে পারি, এত কি পার্সেন্ট। এটাই হচ্ছে নির্ণয় চতুর্থক ব্যবধানাঙ্ক। এরপরে চলে যাই পরবর্তী ম্যাথে, অর্থাৎ উদাহরণ 4 না। নিচের তথ্যাদির গণসংখ্যা নিবেশন সারণী থেকে চতুর্থক ব্যবধান এবং চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করো। এখানে হচ্ছে এটা কিন্তু আমাদের শ্রেণীকৃত হিসেবে দেওয়া আছে আর কি। অবশ্যই সুন্দর করে ছক আঁকাইতে হবে, কারণ ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, নয়তো বা বের করা যাবে না। তাহলে আগে একটা ছক অঙ্কন করি, তারপর সুন্দর করে ছক অঙ্কন করি। এটার নিচে আঁকাইলেও হবে, কিংবা সরাসরি সোজাসুজি আঁকাইলেও চলবে আর কি, ইচ্ছা মতো আঁকাইলে হবে, সমস্যা নাই। ধরলাম এইটা একটা টান দিলাম, একটা টান দিলাম, এখানে হচ্ছে শ্রেণী ব্যক্তি লিখবো, শ্রেণীগত ব্যক্তি। এই ছকটা না খুবই ঝামেলার কাজ। তারপরে হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা, আর এখানে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যাও লাগবে। ওই যে কি বলে ওখানে হচ্ছে এফসি এফএম লাগবে না, এফসি কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা। শুধুমাত্র এখানেই না, আমরা হচ্ছে চতুর্থকটা কোথায় আছে এটা বের করার জন্য এটা দরকার, ক্রমযোজিত গণসংখ্যা না, এর নিচে দেই ক্রমযোজিত গণসংখ্যা। এই টান দিলাম, টান দিলাম, টান দিলাম, টান দিলাম। তাহলে শ্রেণীব্যাপ্তি প্রথমে কত 30 থেকে 31, 30 থেকে 31, গণসংখ্যা কত 2, তারপরে কি আছে 32 থেকে 33, খুবই ছোট ছোট পরিসর না, মানে কি বলে এটা শ্রেণী ব্যবধানটা আর কি, খুব ছোট, মাত্র 2। এখানে সি এর মান কত 2 আর কি। 34 থেকে 35, 34 থেকে 35 গেল, সুন্দর করে লিখি এটা, 34 থেকে 35, এখানে কত আছে 30, 32 থেকে 33 হাজার কত 25, আর লাস্টে কি আছে 36 থেকে 37, 36 থেকে 37, এখানে কয়টা আছে 13টা, মোট 13টা মেম্বার আছে নাকি এখানে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা প্রথমটাতে কত 2, তারপর কত 25 প্লাস 2 27, 27 প্লাস কত 30, তাহলে 30, 60, এখানে আছে 57, আর 57 আর এখন 13, 60, 70, টোটাল 70টা মেম্বার আছে নাকি। তো গেল আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। এখন একটা জিনিস, ম্যাথটা করার আগে একটা জিনিস বলি আমি। তো মনে করো যে আমাদের কাছে n সংখ্যক আমাদের ডাটা লিস্ট আছে একটা, বা ডাটা মেম্বার আছে আর কি। এটা শ্রেণীকৃত হইতে পারে কিংবা অশ্রেণীকৃত হইতে পারে, সমস্যা নাই। এখানে সর্বোচ্চ মান থাকবে, একটা সর্বনিম্ন মান অবশ্যই থাকবে, তাই না। তো এই যে মানগুলা কি আছে না, এই মানগুলা যদি আমাদের টোটাল n সংখ্যক মান থাকে, তাহলে এই মানগুলাকে কি একদম 3জন মিলে 4টা ভাগে ভাগ করবে না, যে 4টাকে বলা হচ্ছে চতুর্থক। তাহলে মাঝখানে যেটা থাকবে ও কিন্তু সমান 2 ভাগে ভাগ করে ফেলবে, অর্থাৎ এদিকে থাকবে n/2 সংখ্যক, এদিকেও থাকবে n/2 সংখ্যক, এবং এখানে একজন থাকবে যেটা প্রথম চতুর্থক বলা আছে, ও আবার 2 ভাগ করে ফেলবে। তার মানে প্রথমটাকে আমরা বলতে পারি n/4, এটাকে বলতে পারি n/4, ঠিক এখানে সেম n/4, n/4, মানে এত সংখ্যক ডাটা মেম্বার কি এখানে থাকবে। ঠিক আছে, এখন আসি, তাহলে আমাদের এই যে প্রথম যে অংশটা আছে না, এখানে টোটাল n/4 সংখ্যক কি থাকবে, ডাটা থাকবে। ঠিক পরের যে অংশ সেখানে কি n/4 সংখ্যক ডাটা থাকবে, তার পরের অংশ এখানে কি n/4 সংখ্যক ডাটা থাকবে, এখানেও n/4 সংখ্যক ডাটা থাকবে। তো এখন যদি বলে যে এই যে প্রথম যে চতুর্থকটা আছে সেটা কতটুকু পরে বা কতক্ষণ পরে পাওয়া যাবে, ওরে n/4 এর পরেই না, ঠিক এই যে 2 নাম্বার যে চতুর্থক আছে ওকে মানে কয়টা ডাটা অতিক্রম করার পরে গেলে 2 নাম্বার যে চতুর্থক আছে ওরা পাওয়া যাবে। কি বলতে পারি n/4 প্লাস n/4 না, তার মানে কত n/4 প্লাস n/4, এটাকে এভাবে লেখা যায় কিনা 2 ইন্টু n/4, অবশ্যই লেখা যায়। এখন যদি বলি 3 নাম্বার যে চতুর্থকটা এখানে অবস্থিত, তাহলে ওকে পাওয়ার জন্য কতক্ষণ বা কয়টা ডাটা অতিক্রম করা লাগবে, একটা n/4, আরেকটা n/4, আরেকটা n/4, টোটাল 3টা n/4 না। তাহলে আমরা এই যে 3 ইন্টু n/4, তারপরে হচ্ছে 2 ইন্টু n/4, তারপরে n/4, আমরা এটা হিসাব করতেছি, মানে জাস্ট কি, মানে কি বোঝার জন্য যে আমাদের চতুর্থক গুলা ঠিক কত দূরত্বে পরপর আছে, বা কতক্ষণ গেলে বা কিছু দূর গেলে কত দূর গেলে সেগুলাকে কি পাওয়া যাবে। তো এটা মূলত আমাদের দরকার হচ্ছে এই শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে, না তো বুঝবো না যে আসলে চতুর্থকটা কি কোথায় আছে। যেমন আমরা 9-10 করতাম না পরিসংখ্যানে, যে গাণিতিক গড় বা নির্ণয় করার সময় অনুমিত একটা গড় নির্ণয় করতাম, ওখানে আন্দাজ করতাম যে এই শ্রেণীতে
চতুর্থকটা গাণিতিক গড়টা আছে, কিংবা প্রচুরকটা শ্রেণী কোথায় আছে সেটা আমরা বুঝতাম। ঠিক এটা ওইরকম আর কি, এখান থেকে আন্দাজ করতে হবে শুরুতেই যে চতুর্থকটা ঠিক কোথায় আছে, নয়তো বের করা যাবে না। তো খেয়াল করি, প্রথমে হচ্ছে আমরা প্রথম চতুর্থকটা নির্ণয় করি, প্রথমটা। আর এখানে কিন্তু আমাদের এন এর মান টোটাল 70, টোটাল 70 জন এখানে আছে ডাটা। এন কত? 70। তাহলে প্রথমে হচ্ছে প্রথম চতুর্থকটা নির্ণয় করা যাক। তাহলে প্রথম চতুর্থক, এখন কথা হচ্ছে আমরা তো সূত্র শিখলাম একটু আগে, এল আই প্লাস উপরে কত ni/4 মাইনাস এফ সি বাই কত এফ এম ইন্টু কত সি, যেখানে সি হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। এখন সমস্যা হলো এই যে এফ সি, তারপরে এফ এম, তারপরে হচ্ছে এল আই, এই মানগুলো যে আমরা নিব, এগুলো কেমনে নিব বা কেমনে বুঝবো যে আমাদের আসলে চতুর্থকটা কোথায় আছে? এটা না বুঝলে বা না শিওর হলে তো বোঝা যাচ্ছে না, তাই না? তো ঠিক এই কারণেই কিন্তু আমি একটু দেখাইলাম যে কত দূরত্বে গেলে বা কয়টা ডাটা অতিক্রম করলে চতুর্থক গুলা পাওয়া যাবে। তো সবার আগে আমাদের প্রথম চতুর্থক যেহেতু নির্ণয় করতেছি, তাহলে একটু দেখে আসলাম যে n/4 অতিক্রম করলেই প্রথম চতুর্থক পাওয়া যায়। তাহলে এখানে n/4 বা 70/4, 35/2, 17.5, মোটামুটি 17টা ডাটা অতিক্রম করা হইলে যে শ্রেণী থাকবে বা যেই শ্রেণী ব্যাপ্তি পাবো, সেই শ্রেণী ব্যাপ্তিতেই প্রথম চতুর্থকটা অবস্থিত। এখন 17.5 বা 17 আর কি, আমরা পূর্ণ সংখ্যাটা নেই, সমস্যা নাই। 17 কোথায় আছে ভালো করে খেয়াল করি, ঠিক এই লাইনে না, 32 থেকে 33-এর মধ্যে টোটাল 27 জন আছে, 25 জন আছে, কিন্তু 2 জন এখানে চলে গেছে। বাকি 3 থেকে 27 নাম্বার পর্যন্ত কোথায়? 2 নাম্বার শ্রেণী ব্যাপ্তিতে আছে না? 17 নাম্বার যে ডাটা, সে কোথায় আছে? এখানেই আছে না, 32 থেকে 33-এর মধ্যেই আছে না? তাহলে 32 থেকে 33-এর মধ্যেই আমার প্রথম চতুর্থকটা অবস্থিত। তাহলে এখন সেই প্রথম চতুর্থকটা আমরা বের করবো আর কি। এটা আসলে 32 থেকে 33-এর মধ্যে থাকবেই কিনা তার কোনো গ্যারান্টি নাই, তবে এই শ্রেণী ব্যাপ্তির কাছাকাছি আমাদের প্রথম চতুর্থকটা অবস্থিত। তাহলে এটা বুঝলাম যে 32 থেকে 33, 32 থেকে 33, 33 হবে কি প্রথম চতুর্থকের শ্রেণী ব্যাপ্তি, প্রথম চতুর্থকের শ্রেণী ব্যাপ্তি, ঠিক আছে? তাহলে আমরা Q1 সমান কি বলতে পারি? এটা হচ্ছে দরকার নাই, মুছে দিই। ফর্মুলা তো মনে আছে নাকি? তাহলে Q1 সমান, প্রথমে হচ্ছে এল আই বলতে এখানে L1 বলতে পারি, প্লাস উপরে হচ্ছে n ইন্টু i/4, এখানে n বলতে 70, ইন্টু সবগুলো মানকে বসাবো না একবারে, আচ্ছা পরে বসাই। তাহলে n ইন্টু 1, n ইন্টু 1/4 মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু কত সি। তাহলে এখানে L1, এল হচ্ছে আমাদের যে শ্রেণীতে অবস্থিত চতুর্থক তার নিম্ন সীমা, 32 থেকে 33-এ অবস্থিত না? তাহলে এখানে নিম্ন সীমা কত? 32। তাহলে এল আই বা L1 এর মানটা হবে কত? 32, প্লাস উপরে হচ্ছে n কত? 70, 70/4 মাইনাস এখানে এফ সিটা কত? এফ সি হচ্ছে আমাদের প্রথম চতুর্থক বা চতুর্থক যে শ্রেণীতে অবস্থিত তার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এর পূর্ববর্তী কি আছে? 30 থেকে 31 না? তাহলে এর গণসংখ্যা কত? 2, অবশ্যই ক্রমযোজিত নেওয়া লাগবে। মাইনাস কত এখানে? 2 ডিভাইডেড বাই এফ এম। তাহলে এখানে এফ এমটা কত? চতুর্থক যেখানে আছে তার গণসংখ্যা 25, নিচে কত? 25 ইন্টু সি হচ্ছে চতুর্থক যেখানে আছে তার শ্রেণী ব্যবধান কত? এখানে 2, 32 থেকে 33, 2 না? তাহলে এখানে একটু হিসাব করে দেখি কত আসে এই মানটা। তাহলে এখানে হচ্ছে 32 প্লাস উপরে হচ্ছে কত? 70 মাইনাস 70/4, 70/4 মাইনাস 2 ডিভাইডেড বাই 25 ইন্টু কত? 2, দশমিকে করলে আসছে 33.24, এটা হচ্ছে 33.24। এটা গেল হচ্ছে প্রথম চতুর্থক। এবার আসি 3 নাম্বার চতুর্থক, কারণ আমাদের চতুর্থক ব্যবধান লাগবে। চতুর্থক ব্যবধান বের করতে হলে Q1 এবং Q3 বের করতে হবে। তাহলে এখন 3 নাম্বার যে চতুর্থক সেটা কোথায় আছে বুঝবো কেমনে? আগে দেখি কোথায় আছে, এটা আন্দাজ করতে হবে, তাই না? তাহলে তৃতীয় চতুর্থ কেমনে বুঝবো? একটু আগে দেখে আসলাম, n/4, 2n/4, 3n/4, তাহলে 3n/4 দূরত্ব যাওয়ার পরে 3 নাম্বার চতুর্থকটা পাওয়া যায়। তাহলে একটু 3n/4 এর মানটা বের করে দেখি কত আসে। তাহলে 3/4 ইন্টু 70, দেখি কত আসে এটা। তাহলে 3/4 ইন্টু 70, এটা হচ্ছে 52.5, 52.5। তার মানে মোটামুটি 52টা ডাটা অতিক্রম করার পরে 3 নাম্বার চতুর্থকটা পাওয়া যাবে। তো এখন এখানে 32 থেকে 33 এই পর্যন্ত 27টা ডাটা চলে গেছে না? তাহলে 28 নাম্বার থেকে 57 পর্যন্ত, 28 নাম্বার থেকে 57 নাম্বার পর্যন্ত কোথায় আছে? 34 থেকে 35 না? তাহলে এটাই হবে আমাদের 3 নাম্বার চতুর্থকের শ্রেণী ব্যাপ্তি, ঠিক আছে?
তাহলে অতএব আমাদের আছে 34 থেকে 35ই হবে এর শ্রেণী ব্যাপ্তি। একটু লিখে দিলে চলবে, এত শ্রেণী ব্যাপ্তি। তাহলে এই মানটা এখন একটু বের করা যাক, 3 নাম্বার চতুর্থকটা একটু বের করা যাক। তাহলে Q2 বা Q3 ইকুয়াল এখানে কত L3 প্লাস উপরে হচ্ছে n ইন্টু I/4, I বলতে এখানে 3, নিচে কত 4 মাইনাস FC/FM ইন্টু সি। তাহলে এখানে L3 বলতে বোঝাচ্ছে যে আমাদের চতুর্থকটা যেখানে অবস্থিত তার যে শ্রেণী ব্যাপ্তি আছে তার নিম্ন সীমা, শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা কত 34 না, এটা হচ্ছে L3 এর মান কত 34 প্লাস n কত 70 ইন্টু কত 3 ডিভাইড বাই 4 মাইনাস এখানে FC হচ্ছে চতুর্থক যেখানে আছে তার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে পূর্ববর্তী শ্রেণী কি আছে 32 থেকে 33 না, তার ক্রমযোজিত গণসংখ্যা কত 27। তাহলে এখানে FC এর মানটা হবে কত 27। নিচে FM কত আমাদের চতুর্থক যেখানে আছে তার তার শুধুমাত্র গণসংখ্যা, ক্রমযোজিত না, FMটা হচ্ছে শুধুমাত্র গণসংখ্যা 30, নিচে কত 30 ইন্টু আর এখানে সি বলতে কত, সি বলতে হচ্ছে আমাদের চতুর্থক যেখানে আছে তার আমাদের কয়জন কি বলে শ্রেণী ব্যবধানটা আর কি, কয়জন বলতে এখানে 2 থাকবে। এটা একটু বের করে দেখি কত আসে। তাহলে 34 প্লাস উপরে হচ্ছে 70 ইন্টু 3, 70 ইন্টু 3/4 মাইনাস 27, নিচে হচ্ছে 30 ইন্টু হচ্ছে কত 2। তাহলে এই মানটা আসতেছে হচ্ছে 35.7, 35.7। তাহলে Q1 এবং Q3 দুটোই পাই গেলাম না, এটা হচ্ছে আমাদের Q1 33.24। তাহলে এখন কি বের করা যাবে চতুর্থক ব্যবধান, অবশ্যই যাবে। তাহলে বের করে ফেলি চতুর্থক ব্যবধান কি ছিল Q3 মাইনাস Q1/2, তাহলে Q3 হচ্ছে 35.7 মাইনাস Q1 হচ্ছে 33.24, নিচে কত 2। দেখি এটা কত আসে, 35.7 মাইনাস 33.24, নিচে হচ্ছে 2। এটা থাকতে যাচ্ছে 1.23, এটা গেল হচ্ছে চতুর্থক ব্যবধান একটা। এখন চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করি। তাহলে চতুর্থক এই নামগুলা শুনে একটু উদ্ভট লাগতে পারে আর কি, কেমন জানি না, চতুর্থক ব্যবধানাঙ্ক এখনো তো কিছু আসেই নাই, পরে আরো আছে Q3 মাইনাস Q1/Q3 প্লাস Q1 ইন্টু 100%। তাহলে Q3 কত 35.7 মাইনাস Q1 কত 33.24, নিচে আছে যোগফল না, তাহলে 35.7 প্লাস 33.24 ইন্টু 100% এটা একটু হিসাব করে দেখি, বেশি ওইদিকে চলে গেল মনে হয়। আচ্ছা, এটাকে উপরে হচ্ছে 35.7 মাইনাস 33.24, 35.7 প্লাস 33.24 ইন্টু কত 100, এটা থাকতেছে হচ্ছে 3.56%। এটা হচ্ছে গেল চতুর্থক ব্যবধানাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা পরবর্তী টপিক, দেখি কি আছে। এবার হচ্ছে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক। এটা খুব সহজ, খুব একটা কঠিন না, আর সংজ্ঞাটা হচ্ছে বইতে দেওয়া আছে, আমি তোলা উচিত ছিল আর কি। এখানে গড় ব্যবধান এবং ব্যবধানাঙ্ক হচ্ছে জাস্ট গড় ব্যবধানটা বলি যে কোনো একটা আমাদের শ্রেণীকৃত বা অশ্রেণীকৃত উপাত্ত থাকতে পারে না, সেখান থেকে কিন্তু গড়, মধ্যক এবং প্রচুরক তিনটাই বের করা যাবে। তো এই তিনটা মান থেকে প্রত্যেকটা ইন্ডেক্স বা প্রত্যেকটা তথ্যের যে গড় মান বা ব্যবধানটা, গড় মান না ব্যবধানটা, সবগুলা ব্যবধানকে যদি আমরা সামেশন করি এবং টোটাল উপাত্ত সংখ্যাতে যদি ভাগ করি, যা পাওয়া যাবে সেটাই আমাদেরকে গড় ব্যবধান। আমি ফর্মুলাটা লিখি, তাহলে এটা আরো ক্লিয়ার হবে বিষয়টা। যদি অশ্রেণীকৃত উপাত্ত হয় তখন, আচ্ছা, গড় ব্যবধান কিন্তু তিনটা, গড় ব্যবধান 3 ভাবে বের করা যায় আর কি। একটা হচ্ছে গাণিতিক গড় থেকে, একটা হচ্ছে মধ্যক থেকে, একটা হচ্ছে প্রচুরক থেকে। প্রথমে দেখবো হচ্ছে গড় থেকে কেমনে বের করতে হয়। প্রথমে হচ্ছে গড় থেকে কি বের করব, গড় ব্যবধানটা বের করব যদি অশ্রেণীকৃত উপাত্ত হয় তখন, অশ্রেণীকৃত উপাত্ত হয় তখন। তাহলে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান তো গড় ব্যবধানকে হচ্ছে মিন ডেভিয়েশন দিয়ে প্রকাশ করা হয়, অথবা আমরা এমডি দিয়ে প্রকাশ করতে পারি। এটা যেহেতু আমরা গড় থেকে বের করতেছি, এটাকে এমডি ব্র্যাকেটের মধ্যে এক্স বার দিয়ে দেওয়া হয়, গড় থেকে গড় ব্যবধানটা নির্ণয় করতেছি। এক্স বার বলতে গড়, গাণিতিক গড়, আর এমডি বলতে মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান বোঝাচ্ছে আর কি। গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করতেছি, এমডি ব্র্যাকেটের ভিতরে কত এক্স বার, এটা দিয়ে প্রকাশ করা হয়।
তো মানটা এরকম থাকে যে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার, এখানে অবশ্যই মডুলাস, কারণ আমরা ব্যবধানটা নিব, জাস্ট ব্যবধানটা প্লাস মান নিব, ঠিক আছে। আর নিচে টোটাল গণসংখ্যা বা টোটাল সংখ্যা কয়জন, এখানে তো গণসংখ্যা না, অশ্রেণীকৃত উপাত্ত যতজন থাকবে সেটা হবে আমাদের এন এর মান। এটা গেলে হচ্ছে অশ্রেণীকৃত উপাত্ত থেকে গড় ব্যবধান এবং গাণিতিক গড় থেকে বের করার পদ্ধতি। এখন যদি শ্রেণীকৃত উপাত্ত হয় তখন কি হবে দেখি। এই সাইডে হচ্ছে শ্রেণীকৃত উপাত্ত, এটা সহজ। আমরা আবারও গড় ব্যবধান নির্ণয় করব, অর্থাৎ মিন ডেভিয়েশন বের করব। এটা হচ্ছে গাণিতিক গড় থেকে বের করব। তবে আগের বার ছিল হচ্ছে অশ্রেণীকৃত উপাত্ত, এবার আছে শ্রেণীকৃত উপাত্ত। তাহলে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান এরকম থাকে, আগেরটার মতো ফর্মুলা, শুধু আমরা কি করব, এফ আই গুণ করে দিব, যেখানে এফ আই হচ্ছে গণসংখ্যা এক্স আই মাইনাস এক্স বার সরি, আর এখানে এক্স আই হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। এখানে এক্স আই সরাসরি প্রশ্নে দেওয়া থাকতে পারে, আবার বের করাও লাগতে পারে, আর এন হচ্ছে টোটাল গণসংখ্যা। এরপরে আসি, এটা গড় থেকে নির্ণয় করলাম না, এবার প্রচুরক থেকে নির্ণয় করবো। প্রচুরক, ঠিক সবকিছু সেম জিনিস, একই রকম কাহিনী আর কি। প্রচুরক থেকে সূত্র সব একই, খালি এক্স বারের জায়গায় প্রচুরক বসবে, এই তো। তো যদি কোনো একটা ডাটা লিস্ট বা কোনো একটা আমাদের তথ্য সারি দেওয়া থাকে, তার যদি প্রচুরক হচ্ছে এম ও হয়, যেটাকে মোট দিয়ে প্রকাশ করা সবচেয়ে বেশি যেটা থাকে আর কি, তাহলে আবারও গড় ব্যবধান নির্ণয় করবো এম ডি, তবে প্রচুরক থেকে নির্ণয় করবো। সুতরাং এটা এম ও, এম ডি ব্র্যাকেটের ভিতরে কি দেওয়া হয়, এম ও, মানে এটা বোঝাচ্ছে যে আমি গাণিতিক গড় ব্যবধান শুধুমাত্র গড় ব্যবধান বের করব, কার মাধ্যমে, প্রচুরকের মাধ্যমে, ঠিক আছে। সমান আগের মতো ফর্মুলা সামেশন, এখানে হচ্ছে এক্স আই মাইনাস এখানে কত এম ও, যদি আমাদের প্রচুরকটা এম ও দিয়ে প্রকাশ করা হয় মোট, ঠিক আছে। আর নিচে কত আগের মতো এন থাকবে। আর যদি এটা গেল অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে, যদি শ্রেণীকৃত উপাত্ত হয় তখন থাকবে আগের মতোই এম ডি এম ও সামেশন এখানে এফ আই ইন্টু, এখানে হচ্ছে মডুলাস দিতে ভুলে গেছি না, অবশ্যই মডুলাস দেওয়া লাগবে কিন্তু, মডুলাস এক্স আই, কারণ নির্দিষ্ট একটা সময় পরে কিন্তু প্রথমে কিন্তু এক্স আই মানলে কম থাকবে, মানে নেগেটিভ আসবে, পরে আবার প্লাস হয়ে যাবে একটা, সেজন্য মডুলাস দেওয়া লাগবে কিন্তু সবগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। আর এখানে মডুলাস এক্স আই মাইনাস এম ও, নিচে হচ্ছে টোটাল গণসংখ্যার মান। আর এবার আসি হচ্ছে আমাদের আরেকটা কি মধ্যক না, মধ্যক, তাহলে মধ্যক বা মিডিয়াম, যেটাকে মিডিয়াম নামে প্রকাশ করা হয় বা এম ই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এবার আমরা গড় ব্যবধানটা নির্ণয় করব, তবে কার মাধ্যমে, মধ্যকের মাধ্যমে, সেজন্য এটাকে এমডি ব্র্যাকেটের মধ্যে এম ই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে সামেশন এক্স আই মাইনাস এম ই ডিভাইডেড বাই কত, এন, আর এখানে কি থাকবে, এমডি এম ই সামেশন, এখানে আছে এফ আই, ভিতরে মডুলাস এক্স আই মাইনাস এম ই ডিভাইডেড বাই কত, এন। তাহলে এই তিনটা ফর্মুলাই হচ্ছে আমাদের গড় ব্যবধান নির্ণয় করার ফর্মুলা। এখন আসি গড় ব্যবধানাঙ্ক জিনিসটা কি, কেমনে করে বের করতে হয়। খুবই সহজ কাজ, এটাও খুবই সহজ কাজ। গড় ব্যবধানাঙ্ক এক্ষেত্রেও তিনটা আসবে বা তিন ভাগে বের করা যাবে আর কি, তিন ভাবে কি করা যাবে, বের করা যাবে। তাহলে যদি গড় থেকে আমরা গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে চাই, গড় থেকে গড় ব্যবধানাঙ্ক, এটা হচ্ছে সি এম ডি, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বলা হয়। যদি আমরা হচ্ছে গড় থেকে বের করতে চাই, অর্থাৎ এক্স বার দিয়ে দেবো ব্র্যাকেটের মধ্যে, এটা বোঝাচ্ছে যে আমরা মিন ডেভিয়েশন কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বের করবো কার মাধ্যমে, গড়ের মাধ্যমে আর কি। তো উপরে থাকবে হচ্ছে মিন ডেভিয়েশন এক্স বার, উপরে থাকবে হচ্ছে কত, গড় ব্যবধানটা, আর নিচে থাকবে কত, গড়, ঠিক আছে। যা আসবে তারে 100%, যা পাওয়া যাবে সেটাই হবে আমাদের কি, গড় ব্যবধানাঙ্ক। তারপর আসি, এটা গেল গড় থেকে। এবার হচ্ছে প্রচুরক থেকে নির্ণয় করবো, প্রচুরক থেকে। তাহলে সি এম ডি অফ কত, এটা প্রচুরক থেকে না, তাহলে এম ও মোট নাকি, উপরে কত এম ডি অফ এম ও, নিচে হচ্ছে এম ও প্রচুরক যেটা থাকবে ইন্টু 100%। আর যদি আমরা মধ্যক থেকে নির্ণয় করতে চাই, মধ্যক থেকে গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে সি এম ডি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, এখানে আছে এম ই, উপরে হচ্ছে এম ডি অফ এম ই ডিভাইডেড বাই এম ই ইন্টু 100%। আচ্ছা সরে গেল না, এটা আমি সাইডে সরাই দিচ্ছি, সমস্যা নাই, লেখাগুলো বেশি বড় হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে হয়ে গেল। আচ্ছা উপরে হচ্ছে এম ডি অফ এম ই না, আর নিচে হচ্ছে এম ই ইন্টু 100%। এই ছিল হচ্ছে আমাদের গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করার ফর্মুলা। এখন চলে যাই পরে কি আছে দেখি, আর কতগুলো যে আছে কে জানে। আচ্ছা দুইটা অঙ্ক আছে না আর, ঠিক আছে। তার মধ্যে এই যে 5 নাম্বার যে ম্যাথগুলা, এটা আসলে পরীক্ষায় দিলে মানে খুবই খারাপ লাগবে, যারা করবে তারও খারাপ লাগবে,
এখন যে প্রশ্ন করবে তার তো কিছু হবে না, যা হবে সব পোলাপানদের নাকি। খুবই ঝামেলা, মানে এই হিসাবগুলো খুবই বেশি বিরক্তিকর আর কি। দেখি শুরু করি। তো আমাদের বেশ কিছু উপাত্ত দেওয়া আছে, এই সংখ্যাগুলোর গাণিতিক গড় হইতে প্রাপ্ত ব্যবধান এবং ব্যবধানাঙ্ক নির্ণয় করে, একটু আগে যে ফর্মুলা দেখে আসলাম সেইটাই আর কি। তো এখানে যে উপাত্তগুলো যে দেওয়া আছে, এক টাকা সাধারণ কোনো দরকার নাই, যা আছে এমনই থাক, দরকার নাই সাধারণ, ছোট থেকে বড় কোনো প্রয়োজন নাই। তো আমি আবার উপাত্তগুলো লিখতেছি মানে সুবিধার জন্য আর কি। 5, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে কত 9, 5 3 9 2 1 2 1, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 5 11 13, 5 11, এখানে 13, তারপরে 4 7 8, 4 7 8, তারপরে কত 4 7 8, 6 13, 6 13, 11 1 11, তারপর আবার 1 7 9 10। ভাবলাম জায়গা হবে, জায়গা করেই ছাড়বো নাকি। তাহলে 11 পর্যন্ত হয়েছে, তারপরে হচ্ছে 1 7 9 10, 1 7 9 10। তো আমাদের কাছে বেশ কিছু হচ্ছে অশ্রেণীকৃত উপাত্ত দেওয়া আছে। এই অশ্রেণীকৃত উপাত্ত হইতে গড় ব্যবধান নির্ণয় করা কিন্তু গাণিতিক গড় হইতে বের করা লাগবে। সবার আগে আমাদের এক্স বারটা লাগবে, সবার আগে গড় বের করবো, তারও আগে দেখি টোটাল কয়জন আছে এখানে। 1 জন 2 জন 3 জন 4 জন 5 6 7 8 9 10, 20টা নাকি, 11 12 13 14 15 16 17 18 19 20টা, 20টা। তাহলে এখানে মোট মোট উপাত্ত সংখ্যা আমরা এন ইকুয়াল কি বলতে পারি, 20 বলতে পারি। এখন এই সবগুলো উপাত্ত যোগ করে 20 দিয়ে ভাগ করলে যা থাকবে সেটাই আমাদের গাণিতিক গড়ের মান। তাহলে আগে হচ্ছে গাণিতিক গড় বের করবো, গাণিতিক গাণিতিক গড়। গাণিতিক গড় এক্স বার দিয়ে প্রকাশ করতে পারি। গাণিতিক গড় কোনটা, সবগুলা সামেশন ডিভাইডেড বাই কত, এন, অর্থাৎ কত 20। তাহলে সামেশন অফ আমরা হচ্ছে এক্স আই দিয়ে প্রকাশ করতে পারি, আর নিচে কত 20, এক্স আই বলতে x1 প্লাস x2 প্লাস x3, এরকম করে সবগুলো যোগ করে দিতে হবে। উপরে আমি অর্ধেক অর্ধেক করে লিখবো, জায়গা তো হবেই না। প্রথমে 13 থেকে এই কটা লিখি, এই জন্য আর কি এক লাইনে লিখলাম যাতে করে কপি করতে পারি। সবগুলো যোগ করে দেবো এখানে, প্লাস 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 দিলাম যোগ করে। তারপরে আবারও নিচে এগুলো যোগ করবো, 13 থেকে পরবর্তী যারা আছে সবগুলা নিচের এই লাইনে লিখে দিই, কারণ জায়গা হবে না। এই যে 4 যোগ 7 যোগ 8 6 13 11 1 7 9 10, কাজ শেষ। আর নিচে টোটাল কয়জন আছে, 20 জন আছে। এটা হিসাব করে দেখা যাক। কথা হচ্ছে এটুক তো সহজ, কিন্তু এরপরে আরো ঝামেলা, মানে লেখা লাগবে বেশি আর কি। এই 5 যোগ 3 যোগ 9, তারপরে কত 2 যোগ 1 যোগ 7 যোগ 8 যোগ 5 যোগ 11 যোগ 13 যোগ 4 যোগ 7 যোগ 8 যোগ 6, 8 6, তারপরে 13, তারপরে হচ্ছে 13 যোগ 11 যোগ 1 যোগ 7 যোগ 9 যোগ 10, আর নিচে হচ্ছে 20 না, এটা 7 আসতেছে। তাহলে গাণিতিক গড় এক্স বারের মান কত, 7, ঠিক আছে। এখন আমরা গড় ব্যবধান নির্ণয় করবো, গড় ব্যবধান একটু আগে দেখে আসলাম গড় ব্যবধান কি ছিল। তাহলে গড় ব্যবধান, তাহলে এটা আমরা কার মাধ্যমে গড় ব্যবধান করতেছি, এক্স বারের সাহায্য নিয়ে না, বা গাণিতিক গড়ের সাহায্য নিয়ে না। তাহলে এটা মিন ডেভিয়েশন অফ এক্স বার লিখতে পারি, ইকুয়ালস সামেশন মডুলাস এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই কত, এখানে এন, এন বলতে 20 আর কি। এবার দেখি ধীরে ধীরে করি। তাহলে এমডি অফ এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার, প্রত্যেকটা ইন্ডেক্স থেকে এক্স বার বাদ দিতে হবে, সবগুলো সামেশন করতে হবে, সেই সামেশনকে এন দিয়ে ভাগ করতে হবে। আমি লিখতেছি, সমস্যা নেই এখানে। মডুলাস, আমি একটা বড় করে দেখাচ্ছি আর কি। এক্স এক্স আই কত, প্রথমে 5, 1 নাম্বার ইন্ডেক্স, মাইনাস এক্স বার কত 7, প্লাস তারপর এক্স আই বলতে 2 নাম্বার, এবার হচ্ছে x2 বের করতেছে 3, এরকম ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে আর কি। এক্স বার কত 7, প্লাস এবারে পরবর্তী ইন্ডেক্সে যাও, কত 9, মানে এক্স, এবার x3 বের করবো, x3, এখানে এক্স আই না, আয়ের মান এক এক করে কি করবে, বাড়বে, এক এক করে বৃদ্ধি পাবে। ওই যে এর মতো আর কি, সি প্রোগ্রামের মতো লুপ লুপ চলবে আর কি এখানে। তাহলে 3 - 7 গেলে এবার 9 - 7, 9 - 7 প্লাস, তারপর কত 2 - 7, লিখতে ভালো লাগতেছে না তো আর। তারপর 1 - 7, এই মেলা বড় তো। তারপর 7 - 7, 7 - 7, তারপর 8 - 7, জায়গায় হবে না, এটা আরো নিচে লিখি, এটা এমডি অফ এক্স বার না। তারপরে কি আছে, 8 - 7 গেল, 5 - 7 প্লাস, তারপরে 11 - 7, 11 - 7
11 মাইনাস 7, তারপর 13 মাইনাস 7, 4 মাইনাস 7, কোনটা যে মডুলাস কোনটা যে 1 কিচ্ছু বোঝা যাচ্ছে না। 4 মাইনাস 7 গেল, এবার 7 মাইনাস 7 প্লাস, তারপরে 8 মাইনাস 7, 6 মাইনাস 7, তারপরে হচ্ছে 13 মাইনাস 7, 13 মাইনাস 7, 13 মাইনাস 7 গেল, এবার 11 মাইনাস 7, তারপরে 1 মাইনাস 7, 1 মাইনাস 7, তারপরে হচ্ছে 7 মাইনাস 7, 7 মাইনাস 7 প্লাস, তারপরে 9 মাইনাস 7 প্লাস 10 মাইনাস 7। যাক, কাজ শেষ হয়ে গেছে। আর নিচে সামেশনের কাজ শেষ, নিচে n কত 20। এখন সবগুলো হিসাব করে দেখি কত থাকে উপরে। 5 থেকে 7 বাদ, জাস্ট মডুলাস এবং 2, তারপরে 4, তারপরে 13 থেকে 7 বাদ 4, তারপরে 2 শূন্য, তারপরে 1, তারপরে 1, তারপরে 13 থেকে 7 বাদ, এটা 3 3 6। হ্যাঁ, ঠিকই আছে। তারপরে হচ্ছে 13 থেকে 7, 4 থেকে 7 বাদ, সব তো উল্টাপাল্টা হয়ে গেল, কই থেকে কই গেলাম। 8 থেকে 7 বাদ দিয়ে 1 লিখেছি, ঠিক আছে। তারপরে হচ্ছে 5 থেকে 7 বাদ গেলে 2 থাকবে, আমি 3 নাম্বার লাইনে চলে গেছি আবার। প্লাস, তারপরে 4, তারপরে 13 থেকে 7 বাদ 6, তারপরে 3, তারপরে শূন্য, তারপরে 1, 1 গেল, তারপরে হচ্ছে আবারও 1, তারপরে 6, তারপরে 11 4, তারপরে 6, তারপরে শূন্য, তারপরে 2, তারপরে 3, আর নিচে হচ্ছে কত 20। আমার কথা হচ্ছে পুরোটা ভুলভাল তুলছি, আবার করি। ভুল তুলছি মানে উত্তর মেলে না, মানে বিয়োগ করতে ভুলেছে অবশ্যই। 2, সাবধানে করি এবার। 4, তারপরে 2, তারপরে 5, তারপরে 6, তারপরে 1, তারপরে 2, তারপর 4, তারপর 6, তারপর 3, তারপরে 1, তারপর আবার 1, তারপর 6, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6, তারপরে হচ্ছে শূন্য, তারপরে 2, তারপর হচ্ছে 3, নিচে কত 20। এবার মিলিছে 2.9 আইছে। তাহলে আমাদের গড় ব্যবধান হচ্ছে কত 2.9। এই গেল হচ্ছে উত্তর। এখন গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করি। আচ্ছা সরি, এটা মনে হয় একদম এই পাশে ছবির উপরে চলে গেছে না, মানে নিচে চলে গেছে, খেয়াল করি নাই আমি। আচ্ছা যাই হোক, এটা বোঝার অসুবিধা হওয়ার কথা না। এরপর চলে এসেছে গড় ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক। তাহলে গড় ব্যবধানাঙ্ক সিএমডি নাকি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন এক্স বার, অর্থাৎ গাণিতিক গড়ের মাধ্যমে বের করতেছি। উপরে থাকবে হচ্ছে এমডি অফ এক্স বার ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100%। তাহলে 2.9 ডিভাইডেড বাই এক্স বার কি ছিল 7 মনে হয়, হ্যাঁ 7 ইন্টু 100%। একটু হিসাব করে দেখি কত আসে। উপরে হচ্ছে 2.9, নিচে হচ্ছে 7 ইন্টু 100, 100, 41.42, 428 বা 43 লিখতে পারি এটাকে। তাহলে 41.43%। এই হচ্ছে আমাদের গড় ব্যবধানাঙ্কের মান। এরপরে ম্যাথে যাই, লাস্ট একটা ম্যাথ আছে, এই ম্যাথটা করে আজকের মতো শেষ আর কি। কি আছে দেখি, নিচের তথ্যাদির গণসংখ্যা নিবেশন সারণী থেকে, মানে গড়ের মাধ্যমে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো। তাকে আমি হচ্ছে পাশে ফর্মুলাটা লিখে দিই, যে গড় হইতে গড় ব্যবধান নির্ণয় করার ফর্মুলা আর কি। এটা হচ্ছে এমডি অফ এক্স বারের মাধ্যমে বের করবো ইকুয়াল সামেশন, উপরে হচ্ছে এফআই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই কত এন। আর এখানে এক্স বার হচ্ছে গাণিতিক গড়, সেটা হচ্ছে আমাদের এফআই এক্স আই, আশা করি মনে আছে 19 জিনিস, এফআই এক্স আই বাই কত এন। এটা হচ্ছে গাণিতিক গড়ের মান। এই সম্পূর্ণ এখন হিসাব করতে হবে। আর এই মডুলাস এক্স আই মাইনাস এক্স বারের যে কাহিনীটা আর কি, এটা আমরা একবারে ছকে করে ফেলবো, তাহলে বারবার সূত্রের মাধ্যমে অত বড় আর করা লাগবে না, একবারে সম্পূর্ণ ছকের মাধ্যমে শেষ করে ফেলবো, ঠিক আছে। বিশাল বড় একটা ছক আঁকবো, অনেক বড় একটা ছক আঁকাইলাম, যে বাঁকা হইলো লাইন, যা হোক কি হয়েছে হোক সমস্যা নাই। তো প্রথমে হচ্ছে সংখ্যা না, এখানে সরাসরি আমাদের এক্স আই অর্থাৎ শ্রেণী মধ্যমান আলাদা করে বের করা লাগবে না, সরাসরি দিয়েই দেওয়া আছে, আরো ভালো। এটা হচ্ছে কত এক্স আই, তারপর হচ্ছে কত গণসংখ্যা, গণসংখ্যা, তারপরে কত, এটা হচ্ছে এফ আই না, গণসংখ্যা এফ আই। তারপরে আর কি কি লাগবে, এটা গেল এক্স আই, এটা গেল এফ আই, তারপরে হচ্ছে আমরা হচ্ছে এক্স বার বের করবো, তাহলে এফ আই এক্স আইও লাগবে। তাহলে এই পাশে হচ্ছে এফ আই এক্স আইটা বের করি, এফ আই এক্স আই গেল। আচ্ছা এই লাইনটা একটু মোটা করে দিই, কারণ গুণফলটা বড় আসতে পারে। আর তারপরে আসবে হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার, এক্স বারটা কখন নির্ণয় করবো, এটা আরো ঝামেলা। আচ্ছা এক কাজ করি, এক্স বার কি এখানে বের করবো নাকি সাইডে করবো বুঝতেছি না। আচ্ছা সমস্যা নেই, এক্স বারটা নিচে বের করে নিবো না আগে, তারপরে
এখানে হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার, আর এখানে থাকবে হচ্ছে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ছক। ছকের কাজ শেষ। এখন বাকি কাজটা করে ফেলি। কয়টা মোট? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এক, দুই, তিন, দেখো বিরক্তিকর কাজ আর কি। চার, তারপর হচ্ছে পাঁচ, তারপর হচ্ছে ছয়, তারপর কত? সাত। এখানে আবার এরকম হয়ে গেল। এবার দেখি আমাদের সংখ্যাগুলো কি কি আছে। 10, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 37, 42, 37, 42, লাস্টে আছে 45। আর এবার হচ্ছে গণসংখ্যা না, তাহলে 3, 7, এখানে আছে 8, এখানে কত? 15, এখানে কত? 10, এখানে কত? 5, এখানে 2। ঠিক আছে, এখন এফ আই এক্স আই নির্ণয় করি। তাহলে এফ আই এবং এক্স আই গুণ 3 10 30, 70, 90, 91 না, এখানে হচ্ছে 8 25 কত হয়? 200 মনে হয়। 3 বড় 45, 450, 370, আর এখানে হচ্ছে 200 200 200, 10 210, আর 45 দুগুণ 90। এবার আসি এক্স বারটা কাজ করে আমি এই সাইডে নির্ণয় করে ফেলি। এক্স বারটা এই সাইডে করে ফেলি। তাহলে এক্স বার কি জানি আমরা? এক্স বার সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই এন, তাই না? সামেশন অফ এফ আই এক্স আই আবার বের করতে হবে, তো বহুত প্যারা। তাহলে এই জায়গাতে সামেশন অফ এফ আই এক্স আইটা বের করে রাখি। এফ আই এক্স আই সবগুলো যোগ করে দেবো। 30, 91, 200, 450 সব যোগ করে দেবো, দেখি কত আসে। যা পাওয়া যাবে সেটাই হচ্ছে সামেশন অফ এক্স আই এফ আই এক্স আই। তো ওই 9 10-এ কিন্তু পরিসংখ্যান না করলে অনেক ঝামেলা হবে এই জায়গায়। ঠিক আছে, অনেক কিছুর প্রয়োজন আর কি। তারপর ঠিক একই কথা সম্ভাবনার ক্ষেত্রে। 9 10-এ জিনিসপত্র অনেক কিছু দরকার, কারণ এখানে কিন্তু অত বিস্তারিত কেউই পড়াবে না বলা যায়, সব ছোটবেলার জিনিস এগুলো। এখানে হচ্ছে এফ আই এক্স এর মানটা আসতেছে 1441, 1441। আমি তারপর চেষ্টা করতেছি বড় করে করানোর আর কি, যতটা সম্ভব পারা যায়। আর টোটাল এন অর্থাৎ টোটাল গণসংখ্যা কত দেখি? 3 7, 3 যোগ 7 যোগ 8 যোগ 15 যোগ 10 যোগ 5 যোগ 2, 50। মানটা বসাই দিয়ে এক্স বারটা বের করি। এটা কি গাণিতিক গড় বের করতেছি আর কি। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় ওটা কিন্তু একটা ছিল, ওই যে অনুমান করে বের করতে হয় যে ওইটা, ওটা বাদ দিলাম, অত কিছু লাগবে না। লাস্টে গড় বের করলেই হবে আর কি। 1441 ডিভাইড বাই 50। এখানে কেউ বলবে না যে এভাবে বের করতে হবে, না বের করলে নাম্বার কাটা। 28.82 থাকতেছে। তাহলে এক্স বার বের হয়ে গেছে। এবার আমরা এক্স আই মাইনাস এক্স বার টি বের করি। তাহলে এক্স আই বলতে এখানে 10, 10 থেকে 28 মাইনাস 0.82 বাদ থাকবে কত? মাইনাস 18.82। তাহলে মডুলাস করলে 18.82 থাকবে। তারপর একটা 13 থেকে বাদ না, তাহলে 28 এর অ্যান্সার 28.82 মাইনাস 13, 15.82, 15.82। এখান থেকে 25 বাদ, তাহলে 3.82 থাকবে। তারপর হচ্ছে 30 থেকে ওইটা বাদ না, তাহলে 2.18 থাকবে নাকি? 30 মাইনাস 28.82, সরি 1.18, 1.18। 37 থেকে বাদ, তাহলে মোটামুটি 7 8, 8.18 থাকবে। তারপর হচ্ছে 42 থেকে বাদ, তাহলে আরো 8 5 13 যাবে, এখানে 13.18 থাকবে। আর 45 থেকে বাদ আরো 3 যোগ করলে 16.18 থাকবে। এটা গেল হচ্ছে এফ আই মাইনাস এক্স বারের মডুলাস। এবার যেটা পাইলাম, এই এক্স আই মাইনাস এক্স বার, এটাকে আবার এফ আই দিয়ে গুণ করবো, অর্থাৎ 3 7 এগুলো দিয়ে গুণ করবো। আবার গুণ করি, 3 ইন্টু 18.82। এই হিসাব করা বহুত ঝামেলা। 56.46, মানে বিরক্ত লাগবে আর কি। বিশেষ করে যখন নিজে নিজে প্র্যাকটিস করার সময়, বাড়িতে বসে বসে করার সময় বিরক্ত লাগবে। কিছু করার নাই, এখন প্র্যাকটিস করা লাগবে, কারণ না হলে পরীক্ষায় গিয়ে ভুল হবে শিওর। যেটা তো পারি, না করলে কি হবে, সমস্যা কি? স্কিপ করে যাই, পরীক্ষা হলে গিয়ে বড় করে ফেলবো নি, তখনই যাবে কি ভুল। 15.82 গুণ 7, 110.74। তারপর হচ্ছে 3.82 গুণ 8, 30.56। তারপর হচ্ছে 15 গুণ 1.18, 17.7, 17.7। 10 ইন্টু 8.18, এটা 81.8 থাকবে, করা লাগবে না। আর এটা 5 ইন্টু 13.18,
65.9, 65.9, এখানে আছে 2 ইন্টু 16.18, না 16.18 ইন্টু 2, 32.36, 32.36। ওটা হচ্ছে হিসাব কি ঠিকঠাক করছে কিনা কে জানে। এখন কি করব, এই সবগুলা, এই যে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স ওয়াই, এটা সামেশন বের করবো। সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বাদ, এই মানটা দেখি কত আসে। এটাকে সাইডে চলে গেলে কিনা বুঝতেছি না আসলে। আমি একটু এক কাজ করি, সাইডে রেখে দিই, তাহলে আর কোনো ভয় নাই। মোটামুটি এরকম থাকে তাহলে হবে। এখন সবগুলো যোগ করে দেবো, আবার সব যোগ করে দিই, তাহলে 56.46 প্লাস 110.74 প্লাস 30.56 প্লাস 17.7, তারপর হচ্ছে 81.8, তারপর হচ্ছে 17.7 লিখেছি, 65.9, 65.9, তারপর হচ্ছে 32.36, 395.52, এটা আসতেছে 395.52। সামেশনের কাজ শেষ। এখন আমরা এই যে মিন ডেভিয়েশন বের করব, এখান থেকে নিয়ে আসি, এটা নিচে বসাই দিই। তাহলে এটা গেল হচ্ছে গড় ব্যবধান, ঠিক আছে, গড় ব্যবধান, এটা গেল হচ্ছে গড় ব্যবধান, গড় ব্যবধান। তাহলে উপরে হচ্ছে সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার কত, 395.52, নিচে হচ্ছে এন, এন কত 50, তাহলে অ্যান্সার ভাগ 50, অ্যান্সার ভাগ 50, 7.9104, 7.9104, এটা গেল আমাদের গড় ব্যবধানের মান। তাহলে এবার আসে হচ্ছে গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করে ফেলি, গড় ব্যবধানাঙ্ক, ব্যবধানাঙ্ক, তাহলে সিএমডি, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, এক্স বার, অর্থাৎ গাণিতিক গড়ের মাধ্যমে বের করলাম। উপরে হচ্ছে এমডি অফ এক্স বার ডিভাইডেড বাই কত, এক্স বার। তাহলে উপরে হচ্ছে 7.9104, 7.9104 ডিভাইডেড বাই এক্স বার হচ্ছে গাণিতিক গড় কি ছিল, এই যে 28.82, এটা 28.82 ইন্টু অবশ্যই 100%, তাহলে অ্যান্সার ভাগ 28.82 ইন্টু 127.47 বা 45 লিখতে পারি, 27.45%। এই হচ্ছে আমাদের গড় ব্যবধানাঙ্ক। তাহলে আজকে মোটামুটি হচ্ছে এই পর্যন্তই। আর ম্যাথগুলো বুঝতে কিনা অবশ্যই জানাবা নিজের মতামত, ঠিক আছে। আর পরের দিন আমরা আরেকদিন হইলে এই উদাহরণ যে আলোচনাগুলো আছে শেষ করে ফেলবো নি, আর তারপরে হচ্ছে চ্যাপ্টার শুরু করবো। তো সব ভালো থাকো, আল্লাহ হাফিজ।